হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ফ্রি এইচএসসি আইসিটি এমসিকিউ সলিউশন ব্যাখ্যামূলক ক্লাস। সবাই একটু লাইভে যুক্ত থেকে এবং বাকি ফ্রেন্ড যারা আছে তারাও যাতে আমাদের আজকে ক্লাসে যুক্ত হতে পারে, এর জন্য একটু লাইভটাকে শেয়ার দিয়ে সবাই একটু অপেক্ষা করব ক্লাসের জন্য। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার দেই, দিয়ে পাশে থাকি। কারা কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত জানিয়ে দিই। যারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু দ্রুত জানিয়ে দেন। এবং আজকের ক্লাস আমরা অনেক মজার সাথে সবার মিলেই করব, এর জন্য একটু দ্রুত লাইভটাকে শেয়ার করে দিয়ে পাশে থাকি। ওকে, আর কারা যুক্ত হচ্ছে একটু দেখি দ্রুত দ্রুত। অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ। তবে দ্রুত একটু লাইভটা শেয়ার করে দিব। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দেই। আমার কমেন্টস দেখা যাচ্ছে না, একটু দ্রুত শেয়ার করে দেই। কারা কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত। অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি যারা শিক্ষার্থী এখনো যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করে নেওয়ার জন্য আমরা একটু দ্রুত শেয়ার দিয়ে থাকবো। হ্যাঁ, যারা যারা শেয়ার দিচ্ছেন একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দিবেন যে আমরা শেয়ার দিচ্ছি। তোমাদের শেয়ার যত শেয়ার হবে, যত শিক্ষার্থী দ্রুত আমাদের সাথে যুক্ত হবে, তত দ্রুত আমরা আজকে ক্লাসটা শুরু করতে যাব। দেখি আমার এখানে সাউন্ড ক্লিয়ার কিনা, আমি একটু চেক দিই। আর এর ফাঁকে একটু শেয়ার দিয়ে রাখবেন, একটু দ্রুত শেয়ার দিয়ে রাখি আমরা। ওকে, সাউন্ড একটু সমস্যা। ওকে, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হননি দ্রুত একটু যুক্ত করে নেওয়ার জন্য আমরা একটু শেয়ার করে দেই। দ্রুত 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 একটু শেয়ার দেই দ্রুত। কারা কারা যুক্ত হচ্ছে একটু দেখি আমরা। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হচ্ছি সবাইকে ধন্যবাদ। কমেন্টস দেখা যাচ্ছে না রে, একটু দ্রুত দ্রুত শেয়ার দিয়ে থাকি দ্রুত, যাতে বাকি সাথে সাথে যুক্ত হয় এবং আজকে ক্লাস সবাই আমরা উপভোগ করতে পারি। দ্রুত একটু শেয়ার দিয়ে পাশে থাকবো প্রিয় শিক্ষার্থী। ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার। এতক্ষণ কমেন্টস দেখা যাচ্ছিল না, যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিব। আমাদের সাথে বাঁধন যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে সাবা যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে দিশা যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ। আর কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দেই। আমাদের সাথে আরটি তারিন যুক্ত হয়ে গেছেন, লাবণী যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, লাইভটা একটু শেয়ার দিয়ে পাশে থাকবো। যদি শেয়ার না দেন তাহলে ক্লাস করবেন না, কারণ তুমি একাই করবে এমন তো না, বাকি ফ্রেন্ডদের নিয়েও ক্লাসটা করবে। হ্যাঁ, দ্রুত একটু শেয়ার দিয়ে আমরা অপেক্ষা করব দ্রুত। প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত শেয়ার দিয়ে অপেক্ষা করব দ্রুত দ্রুত। কারা কারা যুক্ত হচ্ছে একটু দ্রুত শেয়ার দিয়ে একটু জানিয়ে দাও কমেন্টসের মাধ্যমে যে কারা আমরা শেয়ার দিচ্ছি আজকে। আমার একটু নেটের প্রবলেম করতেছে, এই জন্য দুঃখিত, কারণ কমেন্টস গুলো দেখা যাচ্ছিল না এতক্ষণ। ওকে, আমাদের সাথে আবার যুক্ত হয়ে গেছে সাদিয়া সুলতানা, আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেরদৌস খুশি, যুক্ত হয়ে গেছেন জান্নাতুল ফেরদৌস খুশি, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সুমাইয়া শেখ, আমাদের সাথে সুমাইয়া জুন্নাহ যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে আহমেদ সাগর যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি 2025 শিক্ষার্থীদের ব্যাখ্যামূলক এমসিকিউ ক্লাস, যার মাধ্যমে তুমি 25-এর এমসিকিউ গুলো পারফেক্টলি কি করতে পারবা, কভার করতে পারবা। যে কোনো এমসিকিউ আসুক না কেন দ্রুত তুমি সলিউশন করতে পারবা। আমরা ব্যাখ্যার সাথে সেগুলো দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, কারা কারা আরো যুক্ত হচ্ছে একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দিই, আর একটা করে শেয়ার দেই। শেয়ার দিয়ে যত
দ্রুত শেয়ার দিয়ে পাশে থাকবো, যত দ্রুত আমাদের সাথে স্টুডেন্ট গুলো যুক্ত হবে তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করব। একটু দ্রুত শেয়ার দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের সাথে আলিফ যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রাজীব আরজে যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। গুড, যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ। সুমাইয়া, জুন্নাহ, শেয়ার ডান। গুড, যারা যারা যুক্ত হচ্ছে একটু শেয়ার দেবো দ্রুত, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আজকে ক্লাস আমি শুরু করব। শেয়ার ছাড়া আমি ক্লাস নিব না। হ্যাঁ, আমাদের সাথে সিয়াম যুক্ত হয়ে গেছেন, আহসান হাবিব যুক্ত হয়ে গেছেন, বাহ, অনেকে যুক্ত হচ্ছেন। যারা যুক্ত হচ্ছেন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। তো আমরা যে ক্লাস থেকে আলোচনা করতে যাব, আমাদের আজকে ক্লাস হবে এমসিকিউ ব্যাখ্যার সাথে ব্যাখ্যা সলিউশন দেওয়া। হ্যাঁ, আমরা এক এক করে ধাপে ধাপে সবগুলো এমসিকিউ শিখবো। আমরা এখান থেকে একটু শুরু করি। হ্যাঁ, হয়তো সবাই বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন, সবাই রেসপন্স করবো দ্রুত। হ্যাঁ, ওকে। প্রথম কোশ্চেন যেটা বলছে 4 বিটের কোড কোনটি? 4 বিটের কোড আমরা একটু বুঝবো কোড সম্পর্কে। কোড হচ্ছে, কোডকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোড হচ্ছে গাণিতিক কোড। হ্যাঁ, একটা নিউমেরিক কোড, নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড, ওকে। নিউমেরিক কোডের মধ্যে আমরা তিনটা কোড পাই। একটা হচ্ছে বিসিডি, শুধু ডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে, অক্টাল সংখ্যাকে কোডভুক্ত করে, হেক্সাডেসিমেল সংখ্যাকে কোডভুক্ত করে। ওকে, হেক্সাডেসিমেল কোডটা হয়ে থাকে 4 বিটের, বিসিডি কোড, অক্টাল কোডটা হয়ে থাকে 3 বিটের, বিসিডি কোডটা হয়ে থাকে 4 বিটের। আলফানিউমেরিকের মধ্যে পাই আমরা যেমন ASCII, ASCII, এটি মূলত হয় 7 বিট, 8 বিট, কি 7 বিট এবং 8 বিটের। EBCDIC কোড, কোড আমাদের শীটগুলোতে পাবেন, এটা মূলত 8 বিটের হয়। আর একটা পাবো ইউনিকোড, এটা মূলত হয় 16 বিটের। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্ন বলছে 4 বিটের কোড কোনটি? অক্টাল হয় কয় বিটের? 3 বিটের, তার মানে এটা না। তারপর ইউনিকোড হচ্ছে কত বিটের? 16 বিটের, এটা না। ASCII কোড হচ্ছে 7 বিট এবং 8 বিট, এটাও না। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বিসিডি কোড। ওকে, বুঝে গেছি। দুই একটা আমি করাই দিই, তারপর তোমাদের কাছ থেকে রেসপন্স নিচ্ছি। এবার আসি সার্বজনীন, বানানটা একটু ভুল করছি কিন্তু হয়ে যাবে সর্বজনীন, রাইট। তাহলে সর্বজনীন গেট বলছে, গেট। ওকে, আমরা লজিক গেট পড়ছিলাম, প্রধানত দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট তিনটি, অর গেট, এন্ড গেট, নট গেট। আর যৌগিক গেট হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা সর্বজনীন গেট আর একটা বিশেষ গেট। সর্বজনীন গেট দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে নর গেট, আরেকটা ছিল ন্যান্ড গেট। নর গেট, আরেকটা ছিল ন্যান্ড গেট। আরেকটা আমরা পড়ছিলাম বিশেষ গেট, তাহলে বিশেষ গেট আবার দুইটা হয়ে থাকে, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট, রাইট। এখন আমাদের কোশ্চেন যেটা বলছিল সর্বজনীন গেট হলো, তার মানে এখানে ন্যান্ড আসতে, রাইট, এক্স অর তো বিশেষ গেট, নর আসতে, রাইট, তার মানে 1 এবং 3, কার আনসার হবে 1 এবং 3। আশা করি দুইটা প্রশ্ন আমরা সবাই বুঝছি। এরপর চলে আসি, এরপর আমরা এই সার্কিটে আসবো। সার্কিট একটু আমরা দেখবো সার্কিটে কি বলছে আমাকে। প্রশ্নটা আমাকে বলছে যে উদ্দীপকে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এফটা আগে বের করব। এই দিক দিয়ে এ প্রবেশ করছে, এই দিক দিয়ে বি প্রবেশ করছে, ডি এর কাজ কি গুণ। এই দিক দিয়ে এ প্রবেশ করছে, এই দিক দিয়ে বি প্রবেশ করছে, এই অরের কাজ যোগ, আর এই গোল মানে নটের কাজ হচ্ছে বার দেওয়া, পুরো পড়া। তার মানে এফ এ আসছে এই দিক দিয়ে এ বি, নিচ দিয়ে আসতেছে এ প্লাস বি হোল বার, রাইট। এখন এটার কাজ কি? এটা একটা অর গেট, তার মানে একটা যোগ হবে, এটা একটা গোল আসছে মানে একটা নট আসছে, তার মানে উপরে একটা বার হবে। এটা কোনো লজিক গেট না, এটাকে শর্ট করে আমাদের গেটটা বের করতে হবে। তাহলে এখানে বারটা ভেঙে নিব, তাহলে আসে কি এ বার, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। হ্যাঁ, ওকে, এ প্লাস বি ডাবল হোল বার। এখন আমরা সহায়ক উপাদ্য অনুযায়ী এইখানে ডাবল বার তুলে দিব আর এইখানে বারটা ভেঙে দিব, তাহলে আসে এ বার যোগ বি বার, আর এখানে ইন্টু ইন্টু আসছে, এখানকার ডাবল বার তুলে দিলে হয় এ যোগ বি সমান। আমরা কি করব, এ এবার গুণ করে নি যদি নেই, তাহলে এ এবার এটার সাথে এটা করলাম, এবার বি এটার সাথে এটা গুণ করে নিলাম, এ বি বার এটার সাথে এটা গুণ করলাম, তাহলে হয় বি বি বার। এ ইন্টু এবার সমান হয় 0, তারপর এটা হচ্ছে এবার বি এ বি বার, আর এটা সমান হয় 0। আমরা জানি শূন্যের সাথে যে কোনো সংখ্যাই যোগ করি না কেন ওই সংখ্যাটা হয়, অর্থাৎ এবার বি যোগ এ বি বার। এটা একটা সূত্র আছে যেটা আমরা পড়ছিলাম, এ এক্সক্লুসিভ অর বি। এক্সক্লুসিভ অর বি জানি কোন গেট? এক্স অর গেট। তাহলে এক্সক্লুসিভ অর বি কোন গেট? এক্স অর গেট, রাইট। তাহলে এক্স অর গেট দিয়ে কি করা যায়?
কাউন্টার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় না, XOR গেট কখনো কাউন্টারে ব্যবহৃত হয় না। এবার আসো, দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ অবশ্যই XOR গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকতে হয়, তাহলে দুইটা বিটের অবস্থা 1 আসছে কিনা এটা তুলনা করার জন্য মূলত XOR গেটটা ব্যবহৃত হয়। হাবড়া তৈরিতে ব্যবহৃত হয়, হ্যাঁ অবশ্যই। হাবড়ার আমরা যদি একটা ব্লক দেখি, এ আর বি ইনপুট হলে আউটপুট হিসেবে পাই এসসি, এসের ভ্যালুটাই হয় এ স্লো শিফট অর বি। তার মানে আমাদের হাবড়া তৈরিতে ব্যবহৃত হবে এবং দুটি বিটের অবস্থা তুলনা করতে ব্যবহৃত হবে। তাহলে উত্তর হবে তিনের উত্তর হবে 2 ও 3। আশা করি আমরা সবাই বুঝছি। এরপর চলে আসবো 4, 5। এগুলো আমরা চতুর্থ অধ্যায় পড়ছি এবং আমাদের যে লেকচার শিট গুলো আছে যারা আমার কাছে পড়ছিলেন তোমাদের সবার কাছে এগুলো দেওয়া আছে। হ্যাঁ ওকে, তারপর একটু করি 4 নম্বর প্রশ্ন। একটু দ্রুত একটু জানিয়ে দাও তো 4 নম্বর প্রশ্নটা পারি কিনা এবং 5 পারি কিনা, একটু দ্রুত উত্তর করে দাও। কারা কারা করতেছেন একটু দেখে আমি পরে জানাচ্ছি। ওকে, আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়ে গেছেন। রাসেল যুক্ত, রেজাউল ইসলাম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, স্বপ্নপূরণের লক্ষ্যে মিলন যুক্ত হয়ে গেছেন, আমনুল ইসলাম চৌধুরী যুক্ত হয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ। যারা যুক্ত হচ্ছে লাইভটা শেয়ার দিয়ে একটু পাশে থাকি। তোমরা বলেন এটার উত্তর কত হবে? পড়াইছিলাম এগুলো, দ্রুত দ্রুত। আমাদের কাছে রিয়ন যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। যারা যুক্ত হচ্ছে সবাইকে ধন্যবাদ, তবে দ্রুত একটু আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি একটু করাই দিই। হ্যাঁ, একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটের মূলত দুটি অংশ থাকে, একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার। একটি ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? দুটি অংশ থাকে, একটা ক্লায়েন্ট আর একটা কি সার্ভার। রাইট, এই জিনিসগুলো আমরা পাবো কোথায় একটু যদি দেখিয়ে দিই তোমাদের একটু সুবিধার্থের জন্য। একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে আমাদের এইগুলো তোমাদের যে লেকচার শিট গুলো দেওয়া আছে সেখানে পেয়ে যাবে। হ্যাঁ, কোথায় গেল চতুর্থ অধ্যায়ের? হ্যাঁ, তোমাদের যে লেকচার শিটটা দিয়ে দিছি সেখানে কিন্তু সুন্দর করে এই জিনিসগুলো আছে। প্রিয় শিক্ষার্থী, যারা পড়াশোনা করেন তাদের তো হবেই, কিন্তু যারা পড়তেছেন না তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। হ্যাঁ ওকে, পড়বেন। তাহলে একটি ওয়েবসাইটে কয়টা অংশ থাকে দেখো তো স্যার, কি লেখা আছে? দুটি অংশ থাকে, একটা হচ্ছে সার্ভার আর একটা ক্লায়েন্ট। একটা সার্ভার আর একটা ক্লায়েন্ট আমাদের লেকচার শিটটাতে দেওয়া আছে চতুর্থ অধ্যায়ে। হ্যাঁ ওকে, আশা করি আমরা বুঝছি। গুড, এখন আমাদের যে প্রশ্ন, আমরা প্রশ্নের দিকে যাব। ওকে, আমাদের প্রশ্ন বলছে একটি ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? তাহলে দুইটা অংশ থাকে, একটা ক্লায়েন্ট আর একটা সার্ভার। HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটাও আমাদের শিটে পেয়ে যাব আমরা। ফাইলের এক্সটেনশন যদি আমরা বের করি, HTML ফাইল সংরক্ষণের এক্সটেনশন আমরা সুন্দর করে আমাদের লেকচার শিটগুলোতে সাজিয়ে রাখছি, তোমাদের ওখানে পেয়ে যাবো। হ্যাঁ গুড, HTML ফাইল সংরক্ষণের এক্সটেনশন দুটা, কয়টা? দুইটা। কি কি দুইটা? একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে .html আর একটা হচ্ছে .htm, এই দুটা। তাহলে HTML ফাইল সংরক্ষণের এক্সটেনশন কয়টা প্রিয় শিক্ষার্থী? দুইটা। তাহলে একটা হচ্ছে .html আর একটা .htm, .text না। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। ওকে, এবার যে কোশ্চেনটা দিব সবারই পারার কথা, আমাদের একটু দ্রুত জানিয়ে দিবা 6 নম্বর প্রশ্নটি। কারা কারা পারতেছে একটু দ্রুত জানাই দিই। 6, এটা যদি না পারো তার মানে ভেবে নিবা তুমি পড়াশোনা করতেছো না। ওকে, অলরেডি অনেকে উত্তর করতেছেন, ভুল উত্তর করব না। হ্যাঁ, অনেকে ভুলও করতেছেন, ভুল উত্তর করবেন না। আমাদের কাছে দীপা রায় যুক্ত হয়ে গেছেন, 4 ক রাইট। তারপর হচ্ছে অনেকে আরো যুক্ত হয়ে গেছেন, যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ। তবে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। আমার টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় কোন ট্যাগ? একটু দ্রুত বলবা, দ্রুত। 6 নম্বর প্রশ্ন। গুড, জিলহাতুল ইসলাম 6 ক, দীপা 6 4 আসতে, এখন দ্রুত একটু জানিয়ে দেই। গুড, তাহলে 6 ক না জিলহাতুল, এটা একটু ভুল করছেন আপনি। একটি বডিতে সারি তৈরি বলছে, সারি ইংরেজি জানি কি পড়ছিলাম? ROW, রো। কার সারি জানি? টেবিলের সারি। তাহলে টেবিলের ইংরেজি টেবিল, রাইট। টেবিলের সারি যদি আমরা তৈরি করি তাহলে টেবিল থেকে টি, সারি থেকে আর, রো, অর্থাৎ টিআর ট্যাগ। তাহলে টেবিলের সারি তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? টিআর ট্যাগ। এটা তাহলে আশা করি বুঝছি, টেবিলের সারি তৈরিতে টিআর ট্যাগ ব্যবহৃত হবে, এটা কারেক্ট আনসার। টিডি হচ্ছে টেবিলের ডেটা তৈরিতে ব্যবহৃত হয়। হ্যাঁ ওকে, আর এখানে টিটি কোনো ট্যাগই নাই, এটা ক্রস। টিএইচ হচ্ছে টেবিলের হেডার তৈরিতে ব্যবহৃত হয়, তাহলে এখানে কারেক্ট আনসার সারি চাইছে, তাহলে টিআর। এবার আসি 7 নম্বর প্রশ্ন। HTML ফাইল
এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর, যার মাধ্যমে আমরা HTML এর কোডিং করি, সেটাই হচ্ছে টেক্সট এডিটর বা এখানকার এডিটর। কি কি এডিটর? একটা হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে আমরা করি, আর একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে সাবলাইম টেক্সট, এটা দিয়েও করা যায়। তাহলে উত্তর হচ্ছে 1 2 ও 3, 1 2 ও 3। আটকে গেছে নাকি? লাইভ কি আটকে গেছে? এইখানে কমেন্টস দেখা যাচ্ছে না। আচ্ছা কি নেটের সমস্যা হচ্ছে নাকি? দেখো তো একটু চেক দাও। হ্যাঁ, ওকে। আর হটস্পটে কানেক্ট দিয়ে না, এমনি এমনি তো নেট চলতেছে না, আটকে যাচ্ছে। ওকে, তারপর আমরা চলে আসি 8 নম্বর প্রশ্ন। হ্যাঁ, একটু দ্রুত আমরা বুঝে নিব জিনিসগুলো, যেগুলো পারবো না সেগুলো ব্যাখ্যা দিয়ে বুঝাই দিব। এগুলো তো হচ্ছে থিওরি টাইপের, এরপর ম্যাথমেটিক্যাল টাইপের এমসিকিউ গুলো যাবো আমরা সুন্দরভাবে ব্যাখ্যার সাথে সেটা আনসার করবো। হ্যাঁ, ওকে। আমাদের প্রশ্ন বলছে প্রসেসরের সবচেয়ে কাছের ডিভাইস। আমরা জানি একটা পিসির যে প্রসেসর, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর সবচেয়ে কাছে যে ডিভাইসটা থাকে সেটার নাম হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টারটা হচ্ছে অস্থায়ী মেমোরি। কি হয়? অস্থায়ী মেমোরি। তাহলে অস্থায়ী মেমোরি হিসেবে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? রেজিস্টার। আর সবচেয়ে কাছের ডিভাইস তাহলে কি হবে? রেজিস্টার। তাহলে সবচেয়ে কাছের ডিভাইস কি? রেজিস্টার। আমাদের আগামী ক্লাস হচ্ছে কিন্তু 12:30, 12টা। হ্যাঁ, আগামীকালকে 12টা। ওকে, তাহলে প্রসেসরের সবচেয়ে কাছের ডিভাইস হচ্ছে রেজিস্টার। এরপর চলে আসি আমরা প্রোগ্রাম ডিজাইনে। মডেলে 20 থেকে 40% সময় ব্যয় করতে হয় প্রোগ্রাম সমস্যা বিশ্লেষণে। হ্যাঁ, আমি কিভাবে কাজটা করব এটা বিশ্লেষণ করতে 20 থেকে 40% সময় লেগে যায়। তাহলে প্রোগ্রাম ডিজাইনটা হয় অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে, আর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটা হয় মূলত সংরক্ষণ, সংশোধন, পরিবর্ধন, এই ধরনের কাজগুলোকে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বলা হয়। তারপরে চলে আসি আমরা নিরীক্ষণ জিনিসটা, অ্যানালাইজ করা যেটাকে আমরা বলি, এটা মূলত হচ্ছে টেস্টিং বা ডিবাগিং, এই ধরনের কাজগুলো। তার মানে প্রোগ্রাম বিশ্লেষণ, অর্থাৎ আমি প্রোগ্রামটাতে ইনপুট কি রাখবো, আউটপুট কি দিব পাবো, এই চিন্তা ভাবনা করার জন্য আমার প্রোগ্রামে 20 থেকে 40% সময় লাগে। আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামে 6টা ধাপ ফলো করি। এক হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো আমাদের লেকচার শিটে তোমাদের সুন্দর করে দেওয়া আছে 5th চ্যাপ্টারে। ওকে, আশা করি সবাই বুঝছি। এবার চলে আসি 9 নম্বর প্রশ্ন শেষ। 10 নম্বর প্রশ্ন থেকে আমরা আমাদের গাণিতিক টার্মগুলোতে চলে যাওয়া শুরু করব। আগে আমরা 10 নম্বর প্রশ্নটা ভালো করে বুঝি। দেখো প্রিয় শিক্ষার্থী কি বলছে, নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে। আমরা আসি লজিক্যাল অপারেটর। প্রিয় শিক্ষার্থী, লজিক্যাল অপারেটর তিনটা। একটা হচ্ছে লজিক্যাল অর, এটাকে বলে লজিক্যাল এন্ড, এটাকে বলে লজিক্যাল নট। অর মানে হচ্ছে এখানে অথবা, এন্ড মানে হচ্ছে এবং, নট মানে কি? অবশ্যই না। তাহলে অথবাটা কিভাবে কাজ করবে? আমি যদি বলি লাইভে অথবা এই লাইভ ক্লাসে অথবা আমার কাছে সরাসরি ক্লাসে তুমি যদি পড়ো তাহলে তুমি আইসিডি তে ভালো রেজাল্ট করবা। এইখানে অথবা ওখানে তুমি আমার লাইভ ক্লাসেও থাকতে পারো, অথবা আমার কি লাইভ ক্লাসে না থেকে তুমি কি করতে পারো, আমার একবারে ব্যাজে সরাসরি ক্লাসেও থাকতে পারো। হ্যাঁ, ওকে, সেই দুইটা ক্লাসের যে কোনো একটাতে পড়লে তোমার আইসিটি কমপ্লিট হবে, তার মানে তুমি ভালো রেজাল্ট করবা। তাহলে এখানে কি হবে? লাইভ ক্লাস অথবা রিয়েল ক্লাস, দুইটার একটা। আমি চাচ্ছি না যে দুইটাতেই পড়তে হবে, তুমি যে কোনো একটাতে পড়ো, তোমার রেজাল্ট ভালো হবে। তাহলে যে কোনো একটা, তার মানে এখানে এই অপারেটরটা ব্যবহৃত। হ্যাঁ, আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা বুঝছি। যদি আমাদের প্রশ্ন করা হয় তোমাকে লাইভ ক্লাসও করতে হবে, রিয়েল ক্লাসও করতে হবে, মানে সরাসরি ক্লাসও করতে হবে, এই দুটাই যদি হয় তখন কিন্তু তোমার এই অপারেটরটা ইউজ হবে, অর্থাৎ তোমার আর এল দুটাই হতে হবে। রাইট। এখন যদি বলি না হবে না, তার মানে কি না, তার মানে এটা অপারেটর ব্যবহৃত হবে। এখন যদি বলি নট অপারেটরের ক্ষেত্রে অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। অবশ্যই অপারেটরের পরে কয়টা শর্ত থাকবে? একটা শর্ত থাকবে। আমি যদি বলি এ নট ইকুয়াল বি, তার মানে এইখানে সে কি, বা এইভাবে ইকুয়াল দিলাম না, এইভাবে বললাম এ নট বি, তার মানে একটা শর্তই থাকলো বি এ না, বি এ না। রাইট। শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য। হ্যাঁ, এটা হল যদি হয় বি এ না, তাহলে এটা সত্য, তাহলে একটা মিথ্যা হলে আরেকটা সত্য হবে। রাইট। শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা, কারণ এইটার সত্য হলে এক পাশে হ্যাঁ হলে অপোজিট না বলতেছে, তার মানে এটা কি? তিনোটাই উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা বুঝছি।
তার মানে নট মানে না, তুমি যদি আমি যদি বলি আমার এটা পড়ো, আমি পড়তে বলছি তুমি না, তার মানে এইটা যা হবে তার নেগেটিভ আসবে। তার মানে অপারেটর পরে একটা শব্দ থাকবে, এটা বুঝলাম। এটা যদি পজিটিভ হয় তাহলে ওটা নেগেটিভ হবে, তাহলে এটা মিথ্যা মানে নেগেটিভ যদি হয় পরেরটা পজিটিভ হবে। এটাই হচ্ছে নট অপারেটরের কাজ। আশা করি এতটুকু বুঝছি। এই প্রশ্নটা কারা পারি দেখি, আমার শিক্ষার্থীরা জীবনে এগুলো ভুল করবে না, এগুলো প্র্যাকটিক্যালি করাই করে আমরা অভ্যস্ত। দেখি একটু দ্রুত পারি কিনা 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে, দ্রুত। ওকে, আমাদের সাথে আরো যুক্ত আছেন খাদিজা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। নন্দিনী, মোহন্তা, বৃষ্টি যুক্ত হয়ে গেছেন। স্যার আদাব। হ্যাঁ আদাব। আমাদের সাথে আমনি চৌধুরী যুক্ত হয়ে গেছেন। নয়সি 11 নম্বর প্রশ্ন আসছে। হ্যাঁ আমাদের সাথে স্যার সাউন্ড ক্লিয়ার না। তারপর হচ্ছে ভাই একটু হটস্পট দেন, এমবি নাই আমার। তাহলে আপনার ক্লাসও করতে হবে না সজীব ভাই, কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়। তারপর লতিফ যুক্ত হয়ে গেছেন 11 গ, রাইট। যেহেতু সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, আমি দেখি একটু মাইক্রোফোনটাকে চেঞ্জ করার, যদি চেঞ্জ করতে পারি তো আলহামদুলিল্লাহ তোমাদের জন্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন বলেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। আমি মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে নিলাম তোমাদের জন্য। হ্যাঁ এখন যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবে ক্লাস কন্টিনিউ করব, তবে রেসপন্স করব, রাইট। বলো একটু দ্রুত, এটার উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থী, দ্রুত। গুড। 11 গ, আমনি চৌধুরী 11 ঘ। দেখছো প্রিয় শিক্ষার্থী, এই ভুলগুলো আমরা কিভাবে করি, আমরা আর কখনোই ভুল করব না। হ্যাঁ এই ভুলগুলো যাতে আমাদের না হয় আমরা সেটা শিখবো। দেখো এক ফর আই ইকুয়াল 1 মানে ইনিশিয়ালাইজেশন হয়েছে আমার 1 থেকে, চলবে আই এর সর্বোচ্চ তুলনীয় মান 6 পর্যন্ত। আই প্লাস প্লাস এর অর্থ আই এর মানের সাথে 1 যোগ। হ্যাঁ তাহলে 1 করে বাড়াইলে হয় 2, 3, 4, 5 এবং 6, রাইট। এখন প্রশ্ন বলছে ইফ যদি আই ডাবল ইকুয়াল 4 হয়, হইলো কি করতে হবে, এখানে হবে কন্টিনিউ। তাহলে এটা বাদ দিয়ে কন্টিনিউ করো, তাহলে কি হয়েছে 1 2 3 5 6, 1 2 3 5 6। এখন প্রতিটাতে কি থাকবে, এইচএসসি এক্সাম। তার মানে এখানে একটা এইচএসসি এক্সাম আছে, এখানটা একটা আছে, এখানটা একটা আছে, এখানটা একটা আছে, এখানটা একটা আছে। এটা প্রিন্ট হবে। উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। আর এই পাগলি এখানে দেখো 3 বার, পিছনে কয়বার, 2 বার, টোটালি 5 বার হবে। হ্যাঁ এর আনসার 5 বার। যদি কোশ্চেনটাকে একটু বাদ মডিফাই করে দিত, যে ইফ শর্তটি বাদ দিলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তখন কিন্তু উত্তর হবে 6 বার। এখানে তো ইফ শর্ত দেওয়া আছে, বুঝছি। আবার আরেকটা সমস্যা আছে, যদি কন্টিনিউ না থেকে ব্রেক থাকে তাহলে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। এগুলো আমাদের একটা ক্লাসে আছে, সেখানে গিয়ে আলোচনা করা আছে। তারপর আমি তোমাদের সুবিধার্থে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ এই টাইপের এমসিকিউ আসলে তুমি কি করবা, ধরো তোমার কাছে আসলো ফর i equal 2, তারপর দিলাম i less than equal 10, i equal i plus 2, এই টাইপের হলে তখন কি করবা, দিয়ে রাখলাম প্রিন্ট এফ কি দিলাম, লাভ, ভালোবাসা, রাইট। ইফ যদি i ডাবল ইকুয়াল 6 হয়, তাহলে ভালোবাসাকে কি করবা, ব্রেক করবা। কি করবা, ব্রেক করবা। এমনটা আসলে আনসার আমাদের কি হবে, আমাদের প্রথম কাজ হবে আগে সিরিজটা ক্রিয়েট করা। 2 থেকে শুরু, 10 অবধি চলবে, 2 2 করে, তাহলে 4 6 8 10, বুঝছি। কিন্তু এই প্রতিটাতে লাভ পিন হবে, এটা তো 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 হবে। কিন্তু এখানে তো শর্ত দিছি, কি শর্ত দিছি, ইফ i ডাবল ইকুয়াল 6 হলে কি হবে, পাগলি ব্রেক হবে, ব্রেক। তার মানে সরি 6 হলে ব্রেক, আর ব্রেক হলে এইখান থেকেই ক্লোজ, আর ওই পাশে আগাবে না, এইখানেই ব্রেক। তাহলে এই পর্যন্ত কয়টা, 1টা 2টা 3টা। তাহলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে, 3 বার। যদি ইফ শর্তটা না থাকতো তাহলে কিন্তু আমার 5 বার প্রদর্শিত হইতো। আশা করি এই পার্টটা বুঝতে। এখন যদি সেম কোশ্চেন একটু মডিফাই করে দেয়, কেমন করে দেয়, মনে করো এখানে এইভাবে দিল না, কোশ্চেনটাকে একটু দিল, কিভাবে দিল, এই যে এইভাবে। দেখি একটু, আমরা একটু কন্ডিশনটাকে চেঞ্জ করে নিব। ওকে, এইখানে দিলাম ইফ i ডাবল ইকুয়াল 6 দেওয়ার পর কন্টিনিউ। যদি এমনটা আসে সেক্ষেত্রে আমরা কি করব, এমনটা আসে তাহলে আমরা আগে ধারাটা ক্রিয়েট করব, 2 4 6 8 10 পর্যন্ত চলবে, রাইট। ইফ i ডাবল ইকুয়াল 6 হওয়ার পর কি ব্রেক বলছে না, যদি ব্রেক না বলে কন্টিনিউ বলে, কন্টিনিউ বলে ওইটাকে বাদ দিবা, বাদ দিয়ে কি আছে 2 4 8 10, তার মানে কয়বার, 4 বার প্রদর্শিত হবে। আশা করি বুঝে গেছি, লাভ শব্দটি 4 বার প্রদর্শিত হবে। হ্যাঁ সেক্ষেত্রে এখানে আরেকটু কাজ করা যায়, এভাবে না আসে আমাদের, এভাবেও কোশ্চেনটা আসে। কিভাবে আসে, ধরো এখানে ভালোবাসা প্রিন্ট করা হইলো না, দিয়ে রাখলো প্রিন্ট
পার্সেন্ট ডি আই। এক্ষেত্রে কিন্তু তুমি আই এর যে সিরিজটা ক্রিয়েট করবো সেটাই প্রিন্ট হবে। তাহলে 2 থেকে শুরু, 2 4 6 8 10। তাহলে আনসার আসবে তোমার প্রিয় শিক্ষার্থী 2 4 6 8 10, এটা আনসার। আশা করি যারা যুক্ত আছি সবাই বুঝছি। ওকে, আমাদের সাথে প্রিন্সি যুক্ত হয়েছেন, মনিরা সাথী যুক্ত হয়ে গেছেন, গুড। যারা যুক্ত হয়েছেন সবাই আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, ওকে। এখানে আরো কিছু টাইপের এমসিকিউ আছে, আমরা সলিউশন করতে করতে বুঝে যাব। হ্যাঁ, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা এই কোশ্চেনটা একটু আলোচনা করব। দেখি আমার শিক্ষার্থীরা পারো কিনা। 12 নম্বর প্রশ্নটা একটু দ্রুত আমাকে আনসার করে দাও। কয়জন পারতেছে আমরা একটু দেখবো শুধু। তোমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে জানিয়ে দাও তো প্রিয় শিক্ষার্থী। তোমাদের জন্য যে ক্লাস নিচ্ছি সাউন্ড ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দিবা। হ্যাঁ, ওকে। আমাদের সাথে অনেক অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য তুই স্যার এত কষ্ট করতেছে, তুমি যদি একটা শেয়ার না দাও এটা কি হবে বলো, কৃতজ্ঞ হয়ে যাবে। আমি চাই না আমার শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ না করুক। অবশ্যই তুমি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়েই থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবা। আর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অবশ্যই কি লাগবে প্রিয় শিক্ষার্থী, লাইভটাকে অন্তত একটা করে শেয়ার দেওয়া লাগবে। হ্যাঁ, ওকে, দ্রুত। গুড, অনেকে আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিচ্ছেন 12 ক। আর কারা দিচ্ছে দেখি, জিলহাতুল ইসলাম আমাকে আনসার করে দিচ্ছেন 12 ক, রাইট। প্রিয় শিক্ষার্থী, তোমার উদ্দেশ্যে একটু বলি, আমরা একটু অ্যারিথমেটিক অপারেটর পড়বো। অ্যারিথমেটিক অপারেটর 5টা, একটা প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড এন্ড মডিউলাস। এই 5টাকে অ্যারিথমেটিক অপারেটর বলে। হ্যাঁ, আমি যদি বলি 5 + 4 = 9 হয়, 5 - 4 = 1 হয়, 5 × 4 = 20 হয়, 20/4 = 5 হয়। এগুলো ক্লাস 1 এর বাচ্চা পারে, তুমি ইন্টার উঠে কেন পারবা না? রাইট, একটু পারবা না তুমি এই জায়গাটাতে। 21 মডিউলাস 4 হলে আনসার হয় 1। তাহলে আমরা কিভাবে বুঝবো? রাইট, 21 কে 4 দ্বারা ভাগ করবা, করে এই মডিউলাস মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ যেটা পাবা সেটাই তোমার আনসার হবে। তার মানে যদি এইভাবে কোনো কিছু পাও এটার নাম হচ্ছে ভাগশেষ, অথবা এটা না থেকে এটাও থাকতে পারে এমওডি, কারণ মোড এটা একটা কিওয়ার্ড, মানে মডিউলাস থেকে মোড আসছে, আর এটার চিহ্ন হচ্ছে এই সাইন, আর এই সাইনটাকে বলা হয় অপারেটর। তাহলে মডিউলাস অপারেটর থাকলে আমরা সেটাকে কি বলবো? ভাগশেষ বলবো। রাইট, তাহলে বির মান যদি 10 হয়, বির মান যদি 10 হয়, বি মডিউলাস 5, তার মানে 10 কে 5 দ্বারা ভাগ করব, তাহলে ভাগশেষ কত? 5 × 2 = 10, ভাগশেষ নাই, ভাগশেষ 0। রাইট, এখন আমাকে বলছে সেটা কার মান হবে? এর মান হবে। প্রিন্ট হবে কাকে? এটাকে। তাহলে এর মান কত? 0। তাহলে আনসার হবে 0। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছি। এই টাইপের আরো অনেক প্রশ্ন হয়, আমরা যাতে কখনোই ভুল না করি। হ্যাঁ, রাইট। তাহলে ব্যাখ্যা সহ আমি বুঝাই দিচ্ছি যাতে এমসিকিউ গুলো তোমাদের একটার আলোকে আরো বেশি কিছু শিখতে পারো। এতে কিন্তু তোমার ক্ষতি হচ্ছে না, বরং লাভবান হচ্ছে। হ্যাঁ, রাইট। আমরা আরেকটা জিনিস, সি ভাষায়, সি প্রোগ্রামিং ভাষা হলো, সি একটি কেস সেনসিটিভ ভাষা। হ্যাঁ, অবশ্যই। অনেক শিক্ষার্থী বলতে পারে স্যার কেস সেনসিটিভ কেন, কেস সেনসিটিভ কেন? রাইট, আমরা যদি বলি ইংরেজি বর্ণ এর নাম হয় লেটার, বর্ণটাকে কি বলা হয়? লেটার। এটা প্রযুক্তি রিলেটেড কাজে ব্যবহার করলে এর নাম হয়ে যায় কেস। ফির মামলা কেস না, হ্যাঁ, এখানে কেস। ওকে, এই কেস ক্যাপিটাল লেটার আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। তাহলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কেসও দুই ধরনের হয়ে থাকে। এই ক্যাপিটাল লেটারটাকে বলা হয় আপার কেস, আপার কেস। স্মল লেটারটাকে বলা হয় লোয়ার কেস। হ্যাঁ, আপার কেস, লোয়ার কেস। তার মানে ক্যাপিটাল লেটারটাকে আমরা বলবো আপার কেস, স্মল লেটারটাকে বলবো লোয়ার কেস। যেই ভাষাগুলোতে আপার কেস লোয়ার কেসের সংমিশ্রণের ফলে আউটপুটের বিঘাত ঘটে, অর্থাৎ আউটপুট আসে না, ভুল আসে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে কেস সেনসিটিভ। রাইট, সি একটি কেস সেনসিটিভ ভাষা, এই ভাষায় আপার কেস লোয়ার কেসের সংমিশ্রণ করতে পারবা না। অর্থাৎ সি ভাষার ফাংশন, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, কিওয়ার্ড প্রতিটাই তোমাকে স্মল লেটার লিখতে হবে। আশা করি ক্লিয়ার। ওকে, তার মানে সি একটি কেস সেনসিটিভ ভাষা। সি একটি মধ্যস্তরের ভাষা। অবশ্যই সি কে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন? যে সকল ভাষায় নিম্ন স্তর এবং উচ্চ স্তরের উভয় ভাষার সুবিধা বিদ্যমান থাকে তাকে মধ্যস্তরের ভাষা বলে। সি একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে লো লেভেল এবং হাই লেভেল উভয় লেভেলে আমরা কি পাই? এখানে সুবিধাটা বিদ্যমান পাই। সি একটি উচ্চ স্তরের ভাষা। হ্যাঁ, অবশ্যই আমরা
এটাও বলতে পারি। তবে প্রিয় শিক্ষার্থী, যদি মধ্যস্তরীয় ভাষা থাকে তখন সিটাকে আমরা উচ্চ স্তরের ভাষা বিবেচনা করব না। আমরা প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্য অনুযায়ী ভাষাকে দুটি ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। বুঝতে পারছি? আর যদি আরেকটু আমরা মডিফাই করে নিই এই ভাষাটাকে ব্যবহারের দৃষ্টিকোণ থেকে, আরেকটা মিডিল অর্থাৎ মধ্যস্তরীয় ভাষা আমরা নিয়ে থাকি। যদি মধ্যস্তরীয় ভাষা নেই, সেটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নিব, তখন আর উচ্চস্তরীয় ভাষা ধরবো না। আর যদি মধ্যস্তরীয় অপশন না থাকে তাহলে আমরা উচ্চস্তরীয় ভাষা ধরবো। তাহলে কারেক্ট আনসার এখানে আমরা 1 আর 2 বেশি গ্রহণযোগ্য বলে গণ্য করতে পারি। তবে তিনোটা আনসার দিলেও কোনো সমস্যা নেই, তবে বেশি গ্রহণযোগ্য হচ্ছে এটা, কারণ সিকে উচ্চস্তরীয় ভাষাও বলা যায়, নিম্ন স্তরীয় ভাষা হচ্ছে শুধু অ্যাসেম্বলি ভাষা আর একটা হচ্ছে মেশিন ভাষা, বাকি সবগুলো উচ্চস্তরীয় ভাষা। হ্যাঁ, আশা করি বুঝতে। এখন চলে আসি, এটা বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল দ্বিতীয় প্রজন্মে, কারণ দ্বিতীয় প্রজন্মের শিল্প বিপ্লব ঘটে আর দ্বিতীয় প্রজন্ম। হ্যাঁ, ওকে। এরপরে চলে আসি, বায়ো ইনফরমেটিক্স এর গবেষণা ক্ষেত্রগুলো হচ্ছে জিনোম সিকোয়েন্স তৈরিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, অবশ্যই। ডিএনএ অ্যানালাইসিস করতে ব্যবহৃত হয় বা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। অবশ্যই রোবট নিয়ন্ত্রণে, না রে পাগলি, রোবট নিয়ন্ত্রণে এটা ব্যবহার হয় না। রোবট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় মূলত এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে এটা না। উত্তর 1 এবং 2, রাইট। পণ্যের ডিজাইন, ডিজাইন বলছে, তাহলে ক্যারেক্টার 8 ডিজাইন সিএডি, ক্যারেক্টার 8 ডিজাইন সিএডি। তাহলে তুমি একটু খেয়াল করবা, ডি তে ডিজাইন, ডি একটাতে আছে, আর কোথাও আছে ডি? নাই 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 নাই। তাহলে কেন আমরা ডি তে উত্তর দেব? যেহেতু ডি নাই, তাহলে আমরা এই জায়গায় উত্তর দেব। আশা করি বুঝে গেছি, রাইট। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি, অ্যান্ড্রোস্কোপি তৈরিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, অবশ্যই। বড় থেকে ছোট করতে ব্যবহৃত হয়। কলোনোস্কোপিতে ব্যবহৃত হয়, কিন্তু এক্সরেতে ব্যবহৃত হয় না। রঞ্জন রশ্মির ক্ষেত্রে তোমার ন্যানো টেকনোলজি মূলত ব্যবহৃত হয় না, এটা আলো রশ্মির মাধ্যমে চলে। হ্যাঁ, আশা করি বুঝতে। 1 এবং 3 উত্তর হবে প্রিয় শিক্ষার্থী। ওকে, এরপর পরের কোশ্চেন আমরা যাব। ওকে, এই প্রশ্ন, রিয়েল টাইম মানে কি? রিয়েল, এই বলো না রিয়েল, এই তুমি রিয়েলি আমাকে ভালোবাসো, রিয়েলি লাভ করো, রাইট। রিয়েল মানে কি? সত্যি। আর এই রিয়েল ওইটা না, রিয়েল মানে সঠিক সময়, রাইট টাইম, যেটাকে আমরা বলে থাকি। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি কি? তাহলে আমরা একটু যদি ভাবি, একটা হচ্ছে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড 3 ধরনের: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। ওকে, এগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। অ্যাসিন অর্থ সাথে নয়, অ্যাসিন এস ওয়াই এন একটা এন আছে। হ্যাঁ, অ্যাসিন অর্থ সাথে নয়, ক্রোনাস অর্থ সময়। তার মানে এটা হচ্ছে সাথে নয় সময়, সাথে নয় সময়। আরে পাগলি, এটা তো অর্থবহ না, আমরা অর্থবহ করব সময়ের সাথে নয়। তাহলে অ্যাসিনক্রোনাস সময়ের সাথে না। যেমন কিবোর্ড থেকে আমরা কম্পিউটারের তথ্য দিই, একটা একটা করে বর্ণ, একই সময় তো প্রতিটা বর্ণ দেই না, তার মানে এটা অ্যাসিনক্রোনাস। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে। আর এর ইফিসিয়েন্সি হচ্ছে 72.73%, 72.73, মানে দক্ষতা এটা। হ্যাঁ, অ্যাসিনক্রোনাস, রাইট। এখানে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয়, কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, আমাদের শীটটাতে আছে। সিন অর্থ সাথে, সিন অর্থ কি? সাথে। ক্রোনাস অর্থ কি? সময়। তাহলে সময়ের সাথে যেটা যায় সেটা সিনক্রোনাস। তবে এটা ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করে, তবে দুটি ব্লকের মধ্যে বিরতি থাকে, রাইট। আরেকটা আছে আইসোক্রোনাস। আইসো অর্থ সম, আর সম বা সমান, ক্রোনাস অর্থ সময়। তাহলে সমান সময় বা একই সময় বা রিয়েল টাইমে সেটা ব্যবহৃত অবশ্যই আইসোক্রোনাস। আইসোক্রোনাস আছে 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 আছে, এই যেটা পাইছি, তাহলে এটা হবে আইসোক্রোনাস। আশা করি আমরা বুঝছি। যারা আছেন যুক্ত, দ্রুত একটু শেয়ার দিয়ে রেসপন্স করবা। হ্যাঁ, এরপরের যেই প্রশ্নগুলো যাব দেখবা অনেক কিছু বোঝার আছে। আসলে আমি একটু বলি, এই যে যেভাবে শেখাচ্ছি এই জিনিসগুলো ব্যাখ্যা নিতে নিতে দেখবা একটা লেকচার যদি ভালোভাবে ক্যাপচার করো, দেখো প্রতিটা বোর্ড কোশ্চেন একই টাইপের হয়, তাহলে তুমি বোর্ড কোশ্চেনে গিয়ে হ্যাজিটেশন ফিল করবে না। এই মুহূর্তটা অন্তত আমি বলবো, সারা বছর কি করছো সেটা না, অন্তত শেষ মুহূর্তটা একটু লেগে থাকো, এতে তোমার লাভ হবে, আমার না। হ্যাঁ, আমি হয়তো ঘামে ঘুমে শেষ হব, কিন্তু উপকৃত হবা তুমি। হ্যাঁ, তাহলে তোমার উপকারের জন্য আমি যদি এত কষ্ট করতে পারি, তুমি নিজের উপকারের জন্য একটু কষ্ট করবা না? একটু অন্তত কয়েকটা দিন যার যেভাবে হাত ধরছো সেই অবস্থায় রেখে দাও, অন্তত আমার মোবাইলটা একটু হাতে ধরো ক্লাস করার জন্য, প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, ওকে।
এবার আমরা চলে আসব এই জায়গাটায়। একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। অনেকগুলো কম্পিউটারকে নেটওয়ার্কে আওতাভুক্ত করলেন। একটা ল্যাব একটু 100 মিটার বা 10 মিটার এর মধ্যে হয়ে থাকে। নেটওয়ার্ক স্থাপনের জন্য তিনি এক ধরনের পেঁচানো মিস্টার টুইস্ট, ওই যে বলি না টুইস্ট অর্থ পেঁচানো, রাইট, পেঁচানো তার ব্যবহার করছেন। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্ক? আরে পাকলি, যেই নেটওয়ার্কটা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটার আনসার হবে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ল্যানের বিশেষত্ব হচ্ছে এটা মূলত 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। কত মিটার? 100 মিটার। এটা হয়ে থাকে ওয়াইফাই, হ্যাঁ, হয়ে থাকে ওয়াইফাই, ওয়্যারলেস ফিডেলিটি। হ্যাঁ, এই ওয়াইফাই এর এক্সটেন্ডেড হচ্ছে IEEE 802.11, এটা হচ্ছে ওয়াইফাই। আর আমরা যদি প্যান ভাবি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্লুটুথ, এটাকে বলা হয় ব্লুটুথ। আর ব্লুটুথের IEEE মানটা হচ্ছে 802.15, এটাকে ব্লুটুথ বলে। আর আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটাকে বলে ওয়াইম্যাক্স এর এক্সটেন্ডেড হচ্ছে 802.16। আশা করি বুঝছি। এগুলো আমাদের শীটে আসতে একটু মুখস্থ করে নেব। হ্যাঁ, ওকে, রাইট। এবার চলে আসি 20 নম্বর। নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত কেবলটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার। আর স্যার, পেয়ার মানে কি? ভালোবাসা। হিন্দিতে পেয়ার মানে কি? ভালোবাসা। ইংরেজিতে পেয়ার মানে বাংলায় সেটাকে জোড়া বলে। তাহলে জোড়ায় জোড়ায় থাকবে। হ্যাঁ, কি থাকবে? জোড়ায় জোড়ায়। ওই পার্কের জোড়ায় জোড়ায় ওইটা বোঝাচ্ছি না। হ্যাঁ, এইভাবে জোড়ায় জোড়ায় পেঁচানো থাকবে। পেঁচানোকে আমরা বলি এখানে টুইস্ট। ওই যে মিস্টার টুইস্ট খাইছি, সবাই জানি পেঁচানো থাকে, এই জন্য পেঁচানো। এই পেঁচানো যে কেবল গুলো থাকে এটাকে বলা হয় মিস্টার টুইস্ট কেবল। না, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, ভালোবাসার কেবল, রাইট, জোড়ার কেবল, রাইট। তাহলে কয় জোড়া তার থাকে প্রিয় শিক্ষার্থী? টোটালি 4 জোড়া তার থাকে। প্রতিটা জোড়ার একটা করে কমন রং থাকে, সেই রংটার নাম হচ্ছে সাদা। সাদা কালা কালা, তাই তো, সাদা, রাইট। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের কমন রং কি? সাদা। কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। কয় জোড়া? 4 জোড়া। কমন রং কি? সাদা। এটা দুই ধরনের কেবল হয়ে থাকে। একটা আবরণযুক্ত থাকে, যেটা আবরণযুক্ত সেটাকে বলে এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার। যেটা আবরণ ছাড়া থাকে সেটাকে বলে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। হ্যাঁ, এসটিপি মূলত আরজে 11 কানেক্টর দ্বারা গঠিত, RJ11। আর ইউটিপি মূলত RJ45 কানেক্টর দ্বারা গঠিত, RJ45 কানেক্টর দ্বারা গঠিত। এটা মূলত শিক্ষা প্রতিষ্ঠানের ল্যান তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ল্যান তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ইউটিপি RJ45 কানেক্টর। তো সেক্ষেত্রে একটু কঠিন মনে হলো, সেই জিনিসগুলো ডকুমেন্টস আকারে তোমাদের জন্য আমি কি করে রাখছি? সুন্দর করে রেখে দিছি, যাতে তোমরা দ্রুত সেই জিনিসগুলোকে ক্যাপচার করতে পারো। কোথায় আছে আমি একটু দেখে নেই। 1-2 অধ্যায়ের শীট, ওকে, দেখি এখানে থাকতে পারে। যত শীট দেখি আমরা 1-2 অধ্যায়ে আমাদের আছে। দ্বিতীয় অধ্যায়ে এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় কই রে? চলে আয়। রাইট, এই যে জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা টুইস্টেড পেয়ার কেবল পাইছি। যে দেখো, দুটি সুপরিবাহী তার সুষমভাবে পেঁচিয়ে যে কেবল তৈরি করা হয় তাকে টুইস্টেড পেয়ার কেবল বলে। এটি স্বল্প দূরত্বে কম খরচে স্থাপিত ডেটা ট্রান্সমিশন কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, একটা এসটিপি আর একটা ইউটিপি। আর যে 11 কানেক্টরটা হচ্ছে এসটিপি, আর যে 45 কানেক্টরটা হচ্ছে ইউটিপি। শিক্ষা প্রতিষ্ঠানের বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ল্যান তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যান তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? RJ45 ইউটিপি কেবলটি। এটা কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। প্রতি জোড়া তারের কমন রং কি? সাদা, রাইট। সবকিছু এখানে দেওয়া আছে তোমাদের শীটটাতে। হ্যাঁ, আশা করি একটু শীটগুলো ভালো করে পড়লে সবগুলো এমসিকিউ তুমি কমন পাবা। ওকে, তাহলে আমরা যে বিশেষত পাচ্ছি, এতে 3 জোড়া তার থাকে। এটা ডাহা মিথ্যা। কয় জোড়া তার থাকে? 4 জোড়া। 100 মিটার দূরত্বে প্রেরণ হয়। হ্যাঁ, অবশ্যই ল্যান 100 মিটারের হয়। ব্র্যান্ড নিউ 10 Mbps থেকে 1 Gbps, রাইট। উত্তর হচ্ছে প্রিয় শিক্ষার্থী 2 এবং 3। যারা যুক্ত ছিলেন আশা করি সবাই বুঝছেন। এবার আসি ওয়্যারলেস ম্যান। ও একটু আগেই তো বলে আসলাম, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান কি করে? ওয়াইম্যাক্স। তাহলে এটা হচ্ছে ওয়াইম্যাক্স। ব্লুটুথ কি? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক।
স্যাটেলাইট কি ওয়ান, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তার মানে প্রিয় শিক্ষার্থী ম্যান হচ্ছে ওয়াই ম্যাক্স, তাহলে এইটা হবে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আশা করি বুঝছি। ওকে, এবার আসো, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়, 4K রেজলিউশনের টিভি উপভোগ করা যায়? তা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন থেকে, পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন। হ্যাঁ, ওকে। আর যত আকাম কুকাম চালু হয় সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। কি? SMS, MMS, তারপর হচ্ছে ভয়েস কলিং, রোমিং, ঠিক আছে, তারপর ইন্টারনেট সবগুলো শুরু হয় কিন্তু দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। আর এই যে তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি, ভিডিও কলের প্রচলন সেটা শুরু হয় মূলত তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে, রাইট। আর চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন কি? তোমার মানুষ কোথায় আছে তাকে ট্র্যাকিং করা, অর্থাৎ আইপি, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল। তাহলে আইপি নির্ভর হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন। তোমার প্রিয় মানুষটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করা, 3D, তাহলে 3D অ্যাঙ্গেলে অর্থাৎ ত্রিমাত্রিক পরিবেশ যেটা তৈরি করে বা ত্রিমাত্রিক যে সুবিধাটা পাবো আমরা ইমেজের, সেটা হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে। আর 4K রেজলিউশন হচ্ছে ফিফথ জেনারেশন ফিফথ জেনারেশন মোবাইল ফোনে। হ্যাঁ, ওকে। তাহলে দ্বিতীয় প্রজন্মের থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে দ্বিতীয় কি সেটা? SMS, MMS, ভয়েস কলিং, তারপর হচ্ছে ইন্টারনেট, সবকিছু কিন্তু দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। হ্যাঁ, রোমিং ইত্যাদি। এবার সব মেশ টপোলজি, তার সংখ্যা। আরে পাগলি, এগুলো তো তুই স্যার আগে শিটে দিয়ে রাখছে। এই যেটা মেশ টপোলজি, নেটওয়ার্ক টপোলজি গুলো কতটা সুন্দর করে দিচ্ছে। এই যেটা মেশ টপোলজি সবচেয়ে বেশি পরীক্ষা আসে এইটা, তার সংখ্যা কি ছিল? n-1/2, এটা হচ্ছে মেশ টপোলজি, তার সংখ্যা। কিভাবে? এখানে নোট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন আসবে একটি মেশ টপোলজিতে 5টি নোট পরস্পর সংযুক্ত থাকলে মোট কয়টি তার লাগবে? তাহলে আমরা একটু গুনবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আরে পাগলি, এইভাবে গুনতে গুনতে তো দিন শেষ, সময় শেষ। কখনো গুনতে যাবা না, তুমি কি করবা? সূত্রে ফালাই দিবা। কয়টা? 5টা নোট। তাহলে 5 গুণন 5-1 মানে 4 ভাগ 2, তাহলে এসে 4-5 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 10। তাহলে মোট 10 নীল কেমন লাগবে? এটা 10টা আছে, শর্ট টার্ম করে শেষ করবো। হ্যাঁ, আশা করি আমরা বুঝে গেছি। তাহলে মেশ টপোলজি তার সংখ্যা যদি আমাদের কাছে প্রশ্ন চায়, সেক্ষেত্রে এভাবে করবা, n × n-1/2। কার আনসার হচ্ছে ক, কার আনসার হচ্ছে ক, রাইট। এখন আমরা আসবো, কোথায় আলো কমে গেল কেন? ওকে, এমনি আমি কালা মানুষ দিয়ে আরো আলোটা কমে যায়, কালা আরো বেশি দিচ্ছে। যাই হোক, সাদা সাদা কালা কালা। ওকে, এবার চলে আসি আমরা এইটা। এখানে প্রশ্ন বলছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো। তুমি আমার শীটটাতে পাবা ম্যান সভ্যতার সংখ্যা যেটা আছে, মায়ান সংখ্যা, সেটা হচ্ছে 20 ভিত্তিক, 20 ভিত্তিক। যদি এটা 20 ভিত্তিক হয়, বাকি সবগুলো 10 ভিত্তিক। তাহলে ভারতীয় সংখ্যা 10 ভিত্তিক, চীন সংখ্যা 10 ভিত্তিক। উত্তর হচ্ছে 1 এবং 3। এই জিনিসটা আমার শীটটাতে আছে। হ্যাঁ, তাহলে যে আমরা শীটটা দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, সেখানে পেয়ে যাবা থার্ড চ্যাপ্টারে, দেখো তৃতীয় অধ্যায়ের সেখানটায় আছে। হ্যাঁ, এই যেটা সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাসে সুন্দর করে আমি দিয়ে রাখছি। এই যে খ্রিস্টপূর্ব কত সালে কত কি মায়ান সভ্যতা কত ভিত্তিক ছিল জানি? এই যে মায়ান সভ্যতার সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক। কত ভিত্তিক? 20 ভিত্তিক, মানে 20 ভিত্তিক, রাইট। তার মানে বাকিগুলো হবে 10 ভিত্তিক। আশা করি এতটুকু বুঝছি। ক্লাস কেমন লাগতেছে একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী আমাকে জানিয়ে দাও। তোমরা যেহেতু এতক্ষণ আসো, একটু দ্রুত জানিয়ে দাও, এবং 25 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। দেখি কারা কারা পারি। একটু 25 নম্বর প্রশ্ন দ্রুত। আমাদের সাথে অনেকে আজকে কিন্তু যুক্ত আছে, পরীক্ষা ভালো দেওয়া লাগবে, তাই তো? যেহেতু আমাদের পরীক্ষা ভালো দেওয়া লাগবে প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। এবং 25 নম্বর প্রশ্নের উত্তরটা দ্রুত দেই। আমি কমেন্টস গুলো আজকে ঠিক মতো তোমাদের দেখতে পাচ্ছি না, এটাই আমার ব্যর্থতা। হ্যাঁ, ওকে। দ্রুত একটু জানিয়ে দাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু কমেন্টস গুলো দেখতে সমস্যা হচ্ছে।
ওকে, অলরেডি অনেকে আমাকে উত্তর পাঠিয়ে দিচ্ছেন, যারা উত্তর পাঠাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে ক্লাস কি ভালো লাগতেছে কিনা সেটাও জানাও, এবং ক্লাস কন্টিনিউ করব কিনা। এই সময় কিন্তু অলসতা করাই যাবে না প্রিয় শিক্ষার্থী, কারণ তোমাদের সামনে পরীক্ষা। রাইট, অনেকে উত্তর আমাকে পাঠিয়ে দিচ্ছেন, যারা উত্তর পাঠিয়ে দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি ব্যাখ্যা সহ বোঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, একটু জাস্ট আমি রেডি করে নিই। ওকে ওকে, রাইট। এখন আসি, আমাদের প্রথম প্রশ্নটা ছিল কি 1.101010, রাইট। পরেরটা আমরা কি করব, এটা বিয়োগ করব, তাহলে পয়েন্ট থেকে বসানো শুরু করব। 110, তারপর হচ্ছে 11, আর পয়েন্টের আগে যেটা আছে 111। যেহেতু সামনে আর কিছু নেই, একটা জিরো দিয়ে পূরণ করলাম। এটা যেহেতু 2 বেস, তাহলে উপরে অঙ্ক ছোট হলে 2 বেস দ্বারা যোগ করে বড় করে নিতে হবে। উপরে অঙ্ক ছোট থাকলে সেটা বড় করতে হয়, তাহলে উপরে অঙ্ক বড় করতে হবে। দেখো তো, 0 থেকে তো 1 বাদ দেওয়া যায় না, তাহলে 0 সাথে বেসটা যোগ করো, কত হলো 2। 2 থেকে 1 বাদ দিবা, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1। একবার যে যোগ করছো হাতের একটা নিচে ধরতে হয়, তাহলে নিচে হচ্ছে 2, তোমার উপরে 1, তাহলে আবার ছোট, তাহলে 1 যোগ 2, তার মানে কত হয়েছে 3। 3 থেকে এবার 2 বাদ দিবা, 2 বাদ দিলে কত হয় 1। একবার যে যোগ করছো হাতের একটা নিচে আসি বসলো, আবার তাহলে উপরে ছোট হইলো, তাহলে আবার 2 হয়েছে। 2 থেকে 1 বাদ দিলে হয় 1। একবার যোগ করছো হাতে 1, তাহলে এটা 2 হয়ে গেছে, নিচে 2, তাহলে নিচে যদি 2 হয় তাহলে উপরে আছে 0, তাহলে 0 যোগ 2 সমান 2। 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। একবার যে করছো হাতের একটা এসে এটা 2 হয়ে গেছে, উপরে আবার 1 আছে ছোট, তাহলে 1 আর 2 এ কত 3। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। একবার যে করছো হাতের 1, তার মানে এটা 2 আছে, তাহলে আবার 3 থেকে 2 বাদ দিলে 1। একবার যে করছো হাতের 1, 2 হয়েছে, তাহলে 2 থেকে 2 এর সাথে 0 যোগ করলে 2। 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে 1, তাহলে এটা 2 হয়ে গেছে। তাহলে আবার উপরে একটা ছোট 1 যোগ করবো, তাহলে 1 যোগ করলে কত হয় 2 হয়। সরি, 1 আর 2 এ কত হয় 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। একবার যে করছো হাতের একটা 88 যোগ হলো, তাহলে 0 আর 1 1 হয়। 1 থেকে 1 বাদ দিলে 0, সামনে 0 না দিলেও চলে। কার আনসার হচ্ছে 0101.1011, কিন্তু সামনে জিরোটা দিলাম না, তাহলে 101 কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এখানে আছে, এখানে আছে। এখন পিছনেরটা দেখো 10311 এইটা আছে, তার মানে কারেক্ট আনসার হচ্ছে ঘ। আশা করি যারা যুক্ত ছিলেন এতক্ষণ সবাই বুঝতেন। ওকে, আমি কি আরেকটাতে যাব, একটু দ্রুত জানাও তো, যাবো কিনা, তোমাদের রেসপন্স নিয়ে আমি ক্লাসটা আগাবো। দ্রুত জানাও, দ্রুত। দেখছো ক্লাসগুলো ব্যাখ্যা দিয়ে পড়লে কত মজা লাগে, একটু দ্রুত জানাও তো আমরা ক্লাস কন্টিনিউ করবো কিনা। ওকে, সাউন্ড আমার ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে, একটু দ্রুত বলেন আমরা যাব কিনা। ওকে 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 ওকে, গুড গুড গুড, সবাই সাথী পিনসি অনেকে উত্তর করছেন, বাহ, সবার উত্তরটি ভালো লাগলো। এখন আরেকটা যাব কিনা একটু দ্রুত বলেন, দেখি তোমাদের রেসপন্স কতটুকু। জি গুড, জিলহাতুল ইসলাম বলেন গুড, রনি বলেন ওকে জান স্যার ধন্যবাদ, তারপর সাদিক জি স্যার ধন্যবাদ, তারপর লিটন ক্লাস চলবে গুড। আর কারা কারা চাচ্ছি একটু দেখি, তোমরা রেসপন্স না করলে আমি তো যাব না। আর কারা আসতে দেখি দেখি, খুশি চৌধুরী হ্যাঁ করেন, দ্রুত। আর তোমরা শেয়ার দিছো কিনা সেটা আমাকে বলো তো একটু, শেয়ার দিছো কিনা, তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা শেয়ার আমাকে দিচ্ছ কিনা। রাইট, তারপর বুলবুল স্যার আমি আসছি, ধন্যবাদ বুলবুল। তারপর আহাত আমাদের সাথে যুক্ত হয়েছেন জি, তারপর পিনসি জি স্যার গুড, তারপর সাদিক ওকে স্যার জান ধন্যবাদ। একটু শেয়ার দিছো কিনা একটু জানাও প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা শেয়ার দিছো কিনা। হ্যাঁ, আর ক্লাস আমার ভালো লাগে কিনা, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, কেন লাগবে না বলো, শেষ মুহূর্তে আসছি, ভালো লাগারই লাগবে। হ্যাঁ ওকে, আমাদের কাছে সাদিক ক্লাস চালিয়ে যান, হ্যাঁ অবশ্যই চালাবো, একটু রেস্ট নিচ্ছি তোমাদের জন্য। হ্যাঁ ওকে, নাহিদ স্যার করেন গুড, তাবাসুম ফেরদৌস আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, স্যার ক্লাস ভালোই লাগতেছে ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার ডান তাবাচ্চুম ধন্যবাদ তাবাচ্চুম। এ বাকিরা কিন্তু ক্লাস করতেছো শেয়ার দাও নাই, তোমরা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো যে তুইন স্যার যদি তোমাদের জন্য এতটুকু কষ্ট করতে পারে, তুমি তোমার ফ্রেন্ডের জন্য একটা কষ্ট করতে পারবা না লাইফটাইম। ওকে, কি জানি ফোন দিচ্ছিল, ওকে ধন্যবাদ। তো যাই হোক,
বলি প্রিয় শিক্ষার্থী, লাইভটা একটু শেয়ার দিবা। হ্যাঁ, কেন দিবা জানো? তোমার জন্য যদি তোমার ফ্রেন্ড গুলো ক্লাস করতে পারি, তোমার জন্য দোয়া করবে, তুমি আরো ভালো কিছু করবো। হ্যাঁ, একটা করে শেয়ার দিয়ে রাখবা ক্লাস চলাকালীন সময়। ওকে, মনিরা সাথী করান, তারপর হচ্ছে শাহজালাল আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি স্যার, দিছি শেয়ার, ধন্যবাদ। দীপা আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আপনি করান স্যার, ভালো লাগতেছে, ধন্যবাদ। আমাদের সাথে ওয়ায়না বিনতে আনিকা যুক্ত হয়েছেন। স্যার ভালো লাগতেছে স্যার, ধন্যবাদ স্যার। তোমাদের সাথে আজকে অত বেশি আমি মজা করতেছি না। কেন করতেছি না? কারণ আমার একটু মন ভালো নেই, তারপর ক্লাসটা নিচ্ছি তোমাদের। ওকে, মন ভালো থাক আর না থাক, আমরা এই কোশ্চেনের সলিউশনে যাব। হ্যাঁ, ব্যাখ্যা সহ এমসিকিউ গুলো সলিউশন করতেছি, এতে তোমাদের উপকার হচ্ছে, বুঝছো? পাপ হচ্ছে না, উপকার হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তাহলে আমাদের বুঝতে হবে ডেটা টাইপ গুলো কি কি হয়। তো আমরা একটু জেনে আসবো ডেটা টাইপ গুলো কি কি হয়। রাইট, তাহলে আমরা ডেটা টাইপ মূলত তিন ধরনের হয়ে থাকে। একটা ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপকে সংক্ষেপে আইএনটি দ্বারা প্রকাশ করা হয়। এর ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, আর এর জন্য মেমোরিতে স্পেস গ্রহণ করা হয় 2 বাইট। বুঝছি? আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ, সংক্ষেপে FLOAT, ফ্লোট ব্যবহার করা হয়। এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %f অথবা %.2f, মানে রেডিক্স পয়েন্টের পর 2টা ডিজিট বা 3টা ডিজিট নিলে 3f, এইটার জন্য ব্যবহৃত হয়। আর এটা মূলত 4 বাইট স্পেস দখল করে। রাইট, আরেকটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, CHAR ব্যবহৃত হয় সংক্ষেপে। এর জন্য %c হয়। এর জন্য কি হয় প্রিয় শিক্ষার্থী? একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ, %c হয়। ওকে, এ মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। এখন তোমার প্রশ্ন, কেন এতগুলো ডেটা টাইপ হইলো? হ্যাঁ, এটা হয়েছে মূলত পূর্ণ সংখ্যার জন্য। কিসের জন্য হয়েছে? পূর্ণ সংখ্যার জন্য। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজারটা ব্যবহার করবো। এটা কিসের জন্য হয়েছে? ভগ্নাংশের জন্য। ভগ্নাংশ, হ্যাঁ। ওকে, এটা কিসের জন্য ব্যবহৃত হয়েছে? বর্ণের জন্য। রাইট, তাহলে পূর্ণ সংখ্যার জন্য আইএনটি, ভগ্নাংশের জন্য ফ্লোট, বর্ণের জন্য ক্যারেক্টার। কিন্তু আইএনটির একটু বড় টাইপ আছে, এই বড় টাইপটাকে বলা হয় LONG, লং আইএনটি, লং ইন্টিজার। হ্যাঁ, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %LD। যদি এটা 2 বাইট হয় তাহলে যেহেতু বড়, তাহলে 2 দুগুণে 4, এর স্পেসটা হয়ে থাকে 4 বাইট। ফ্লোটেরই একটা বড় টাইপ আছে, সেটাকে বলে ডাবল। এটা হয় মূলত LF, %LF, এটা হয় %LF, অর্থাৎ লং ফ্লোটিং পয়েন্ট টাইপ। হ্যাঁ, ওকে, এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %.2LF ও হয়। রাইট, এটার জন্য 4 দুগুণে কত? 8 বাইট, তাহলে এটার স্পেস হবে 8 বাইট। আর বর্ণের ক্ষেত্রে কিন্তু নাই। তার মানে ডেটা টাইপ মূলত তিনটা, একটা হচ্ছে ইন্টিজার টাইপ, আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ, আর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। কিন্তু ফ্লোটিং এর একটা পার্ট হচ্ছে ডাবল, ইন্টিজারের একটা পার্ট হচ্ছে লং ইন্টিজার। রাইট, তাহলে আমাদের প্রশ্ন বলছে ডাবল হচ্ছে LF 8 বাইট, লং ইন্টিজার LD 4 বাইট। আশা করি বুঝছি। তো আমাদের প্রশ্ন বলছে ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আরে পাগলি, ডাবল তো একটু আগেই বললাম, LF LF LF, তাহলে এটা LF। রাইট, এখন আসি %c, তাহলে কি? এটা হচ্ছে CHAR, ক্যারেক্টার টাইপের জন্য। %f তাহলে কি? এটা হচ্ছে ফ্লোটিং টাইপের জন্য, FLOAT, ফ্লোটের জন্য। %d তাহলে কি? এটা হচ্ছে INT এর জন্য। ক্লিয়ার? আর এইটা তাহলে কি? এটা হচ্ছে ডাবলটার জন্য। রাইট, মিলে গেছে, শরম করে পারবো অবশ্যই। প্রোগ্রামের লুপে আই এর মান 1 বৃদ্ধি করতে কোনটি ব্যবহৃত হয়? বৃদ্ধি করাকে বলা হয় ইনক্রিমেন্ট, হ্রাস করাকে বলা হয় ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর I++ অথবা ++i, এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। I মাইনাস অথবা -i, এটাকে ডিক্রিমেন্ট অপারেটর বলে। এই I++ বা ++i এর অর্থ হচ্ছে I ইকুয়াল I+1, মানে i এর মানের সাথে 1 যোগ, অথবা I প্লাস ইকুয়াল 1 ও বলা যায়। I মাইনাস বা -i এর অর্থ হচ্ছে I ইকুয়াল I-1 অথবা I মাইনাস ইকুয়াল 1। আশা করি আমরা বুঝছি। তো আমাদের প্রশ্ন বলছে প্রোগ্রামের লুপে I এর মান 1 বৃদ্ধি করতে ব্যবহৃত হয় I++। অবশ্যই এক এক করে পারে। I ইকুয়াল I+1, হ্যাঁ আছে, তার মানে এটা এক এক করে পারবে। I প্লাস ইকুয়াল 1, হ্যাঁ আছে, তার মানে এটা হবে। তাহলে উত্তর কি হবে স্যার? কি হবে? তিনটাই হবে। উত্তর তিনটাই হবে। তাহলে 1, 2 ও 3। আশা করি বুঝছি। না বুঝলে কমেন্টস করবা যে স্যার আমরা বুঝিনি। এই পাগলি, দেখি এটা পারো কিনা তুমি। যদি না পারো শর্টে বের করে দিব লাইভ থেকে। তুমি যদি না পারো মানে লাইভ ক্লাস থেকে, এটা পারতেই হবে তোমাকে। কেন পারবা? কারণ প্রিন্স স্যার একটু আগে করাইছে।
দেখি পারি কিনা। হ্যাঁ, খুশি বলে অনেকখানে শেয়ার দিছি, ধন্যবাদ খুশি। প্রিন্সি কি বলে, ক্লাসে এসে আগে শেয়ার দেই। গুড, প্রিন্সি তো অনেক ভালোবাসে, রাইট। তারপর লিটন বলে ভেঙ্গে ভেঙ্গে পড়াইলে স্যার সেই লাগে। গুড, তোমাদের সেই লাগার জন্য তো ইনসার্ট আছে, সমস্যা নেই। তারপর জিলহাতুল ইসলাম ঘ, তারপর মনিরা সাথী ডি। তারপর দেখি মুশফিকুর রহমান রিচি শুভ বিবাহ স্যার, কবে যে বিবাহ হইলো স্যার? আমার তো প্রতিটা ব্যাচে বিবাহ হয়, তাই এখন দেখি লাইভ ক্লাসগুলো তো আমার বিবাহ হয়। বাবরে, আমি যেগুলা ব্যাচেই পড়াই না কেন স্টুডেন্টরা বিবাহ দিয়ে দেয় অলরেডি। আমার কি কতগুলো বিবাহ হয়েছে আমিও জানি না। যাই হোক, না স্যার আমি এখনো বিবাহ করিনি, তবে আশা আছে জীবনে কোথাও সফল একজন ব্যক্তি হয়ে বিবাহ করব, যাতে আমার শ্বশুর বাসা বা আমার ফ্যামিলি থেকে মানুষগুলো বলে তাহলে এই জায়গায় এটা করে। নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। তুমি যতক্ষণ না কোনো কিছু করবা ততক্ষণ তুমি সমাজের কাছে নিচু ব্যক্তি। যখনই কোনো কিছু করবা দেখবা সমাজ তোমাকে প্রায়োরিটি দিবে, বাবা মা প্রায়োরিটি দিবি, এবং প্রিয় মানুষটার কাছে তুমি মূল্য পাবা। যখন কিছু করতে পারবা না দেখবা দিন শেষে তোমার মানে ভ্যালুলেস পার্সন হয়ে তুমি সোসাইটিতে থাকবা। কারণ এটা আমাদের সোসাইটির একটা নিয়ম রীতি। যদি তুমি এটাকে চেঞ্জ করতে চাও তাহলে এট ফার্স্ট চেঞ্জ টু আওয়ার কি অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা সম্ভব সবকিছু পজিটিভ নিতে। কিন্তু আমরা তো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবো না, রাইট? ওকে ওকে। তারপর তারপর জিলহাতুল তিনের ঘ, দীপা স্যার ডি। তারপর সাদিক ঘ, মুশফিকুর রহমান রুচি। স্যার এতগুলো স্টুডেন্ট থাকলে এই কয়টা উত্তর দিলে তো হবে না, বেশি বেশি উত্তর দিব। হ্যাঁ, রুচি কি বলে, স্যার আপনার বিয়ে এখন শুধু স্বপ্নই হয়ে আছে আমাদের জন্য। হবে ইনশাল্লাহ, স্বপ্ন পূরণ হয়, তবে যেই স্বপ্নগুলো একটু ধৈর্যের সাথে দেখা যায় সেই স্বপ্নটা বাস্তবেই পূরণ হয়। আর যেই স্বপ্নগুলো তাড়াহুড়া করে হঠাৎ করে দেখে ফেলছো দেখবা সেটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, স্বপ্ন দেখার জন্য একটু সময় নিতে হয়, রাইট? জিলহাতুল আমাদের সাথে যুক্ত হয়ে হাহা রিয়াক্ট দিয়ে গেছেন, বাহ। প্রিন্সিডি সবাই উত্তর করবো, হ্যাঁ রাইট। দেখো স্যার, প্রসেসরের সবচেয়ে কাছের ডিভাইস কিন্তু হচ্ছে রেজিস্টার। এর আগেরটাতে বুঝাই দিয়ে আসলাম, দেখো ওই একই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, তাহলে সবচেয়ে কাছের ডিভাইস রেজিস্টার, আর রেজিস্টার হচ্ছে অস্থায়ী মেমোরি, ক্যাশ মেমোরি এগুলো হচ্ছে না। এখন আসি এই প্রশ্নটা আমার কয়টা স্টুডেন্ট দিতে পারে। এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করছে, আমি এটাকে অফারও দিছিলাম আমার অনেক শিক্ষার্থীদের। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও তো সাউন্ড। হ্যাঁ অবশ্য ক্লিয়ার আছে এখন। এতক্ষণ একটু ফোন আসার কারণে লাইভ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, প্রিয় শিক্ষার্থী আবারও একটু রিকানেক্ট করব আমরা সবাই। হ্যাঁ, এর জন্য সরি। নেট প্রবলেম না স্যার, একটু ফোন আসলে এই কারণে একটু আমরা নেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। দেখি একটু, ওকে ওকে ওকে, আর একটু আমরা জয়েন দিব লাইভটাকে। লাইভ তো শেয়ার যদি না হয় আর একটু শেয়ার দিব। হ্যাঁ, ওকে ওকে গুড। জিনহাতুল চারের ক, আহমেদ লিটন চারের ক। দেখি তাহলে আমাদের এই উত্তরটা কিভাবে আসে, আমরা একটু ব্যাখ্যা দিয়ে নেব। দেখো, ফর শুরু হয়েছে কত থেকে, আমাদের শুরু হয়েছে 10 থেকে, চলবে কত দূর পর্যন্ত, 15 পর্যন্ত, বাড়বে কত করে, 2 করে। তাহলে 10 আর 2 12, আর 2 কত 14, আর 2 কত এই পর্যন্তই যাচ্ছে, কারণ সর্বোচ্চ তুলনীয় মান হচ্ছে 15। তাহলে আর 2 নিলে 16, কিন্তু 16 পর্যন্ত আমরা নিতে পারি না, কারণ সর্বোচ্চ তুলনীয় মান 15, রাইট? এখন প্রশ্নে বলছে কি, ইফ আই লেস দেন 12, মানে 12 আই গ্রেটার দেন 12, মানে 12 এর থেকে বড় হলে হ্যাঁ হলে এটা, এটা ইয়েস হলে, আর নো হলে হচ্ছে এইটা, এটা নো হলে। যদি 12 এর থেকে বড়, 12 এর থেকে বড় তো একটাই, সেটা কি 14, রাইট? হলে কি হবে, আই এর মান সাথে 1 যোগ, তাহলে 1 যোগ করলে কত হবে, 15 হবে। 12 এর থেকে বড় হলে 15, আর না হলে সেগুলো থেকে কি হবে, 1 বিয়োগ হবে। তাহলে এইটা বড় না, তার মানে 1 বিয়োগ করলে 11, এটাও বড় না, 1 বিয়োগ করলে কত 9, তাহলে এগুলো থেকে 1 বিয়োগ হবে। তাহলে 9 11 15 উত্তর, 9 11 15, তাহলে ক উত্তর। হ্যাঁ, ওকে। উদ্দীপকে আই গ্রেটার দ্যান 12 এর পরিবর্তে আই লেস দ্যান 12 হলে আউটপুট কি হবে? তো এবারকার প্রশ্ন বলছে আই লেস দ্যান 12, তাহলে আই 12 এর থেকে ছোট হলে কি করবা? 12 এর থেকে ছোট হলে যদি এরকম হয়, তাহলে 12 এর থেকে ছোট হলে ইয়েস হলে কি 1 যোগ। তাহলে দেখো তো এটার ক্ষেত্রে 12 এর থেকে ছোট কে আছে, এটা ছিল 14, 12 এর থেকে ছোট আছে 10, তাহলে 1 যোগ, তার মানে 11। আর ছোট না হলে কি হবে, না হলে কি হবে, 1 করে কি হবে বিয়োগ,
তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে 11, 14 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 13 হয়। তাহলে আনসার হবে 11 11 13। এটার আনসার হবে 11 11 13, 11 11 13। আশা করি দুইটা প্রশ্ন সবাই বুঝছি। রনি বলছে আরেকবার বুঝান। হ্যাঁ অবশ্যই বুঝাবো, তবে একটু জানিয়ে দিতে হবে না বুঝলে। হ্যাঁ ওকে, আমরা শুরুর প্রশ্নটা শিখি। ওকে, শুরুতে বলছে i ইকুয়াল 10, কত 10, তাহলে শুরু হয়েছে কত থেকে? 10 থেকে, চলবে 15 পর্যন্ত, মানে 2 2 করে পারবে। 10 আর 2 12, আর 2 14, আর 2 16, কিন্তু সর্বোচ্চ তুলনীয় মান তো 15, তাহলে 16 নিব না। এখন প্রশ্ন বলছে ইফ i গ্রেটার দ্যান 12, মানে 12 এর থেকে আইটা বড় হলে কি হবে? 1 যোগ। তাহলে এইটা হ্যাঁ হলে বা ইয়েস হলে, হ্যাঁ, আর এইটা কন্ডিশনে নো হলে এইটা হয়। তাহলে যদি এটা ইয়েস, তাহলে হ্যাঁ আইটা 12 থেকে বড় একটাই আছে 14, আর এইটা হলে কি হবে? 1 যোগ হবে, তাহলে 14 আর 1 15। আর না হলে কি হবে? 1 করে বিয়োগ হবে, যেহেতু এটা 12 বড় এগুলো না, তার মানে 1 করে বিয়োগ হবে। এইটা থেকে 1 বিয়োগ হলে কত হবে? 11, এটা থেকে 1 বিয়োগ হলে 9, তাহলে 9 11 15, 9 11 15 ক উত্তর। এখন কোশ্চেনটা পরের প্রশ্নটা বলছে যে এইটার পরিবর্তে এইটা হলে, তার মানে এই দিক দিয়ে না, এবার এই দিক দিয়ে হলে, তাহলে কি হবে? তাহলে আমাদের কন্ডিশনটা সবকিছু সেম, আমাদের তো এটা একই থাকবে, রাইট? এখন আমাকে বলছে কি যে 12 থেকে ছোট হলে, 12 থেকে ছোট তো একটাই, সেটা 10 হলে কি হবে? 1 যোগ, মানে ইয়েস হলে 1 যোগ, তাহলে 10 আর কে কত হবে? 11। আর ছোট না হলে বাকিগুলোতে কি হবে? না হলে কি হবে? 1 করে বিয়োগ হবে, তাহলে 12 থেকে 1 কমাইলে 11 হয়, 14 থেকে 1 কমাইলে 13 হয়। তার মানে 11 11 13, 11 11 13, এই যে আনসার। ওকে, আশা করি বুঝছি। গুড গুড গুড, যারা পারতেছি ভালো লাগতেছি, ধন্যবাদ। একটু আমরা দ্রুত এখন বাকি প্রশ্নগুলো আনসার করবো। হ্যাঁ ওকে, তোমরা একটু সময় নিও। 0 থেকে 31 পর্যন্ত সংখ্যার জন্য রিবল কাউন্টারের ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে কয় বিট? রাইট, আমরা একটু বিট সংখ্যাটা বের করবো। একটা ফ্লিপ ফ্লপ মূলত একটা করে বিট ধারণ করে, যেহেতু 0 থেকে 31, তার মানে 31 এর বাইনারি মান যদি তুমি নাও কটা 1, 5টা 1, তাহলে 5টা 0, তাহলে 5টা 0 থেকে 5টা 1 পর্যন্ত যেটা থাকে সেটার নাম হচ্ছে তোমার 5টা 0 থেকে 5টা 1। তাহলে মোট হচ্ছে কি 0 থেকে 31, মোট কটা? 32, আর 32 মিলাইতে গেলে লাগে 2 এর পাওয়ার 5, তাহলে 2 এর পাওয়ার 5 দিলে কত হয়? 32 হয়, রাইট? তাহলে এখানে হবে 5টি। তাহলে এক কথায় শেষ, 0 থেকে 31 পর্যন্ত গণনার জন্য মোট কয়টা তথ্য থাকে? 32টা। 0 থেকে 31 পর্যন্ত মোট 32টা। আর কত বিট ধরলে 32টা হবে? কারণ আমরা জানি একটি কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস বলে। তাহলে কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস হচ্ছে 2 পাওয়ার n। তাহলে 0 থেকে যদি 2 পাওয়ার n ধরি, যদি n এর ভ্যালু আমরা 4 ধরি, তাহলে হচ্ছে 16 হয়, কিন্তু আমার তো 32টা, তাহলে এটা মিলবে না। n এর ভ্যালু 5 ধরলে কত হয়? অবশ্যই 2 এর পাওয়ার 5 দিলে 32 হয়, তাহলে উত্তর হচ্ছে 5 বিট। 5 বিট, আশা করি বুঝছি। এটা কার আনসার? 5। ওকে, 7 নাম্বার গেল। ও এরপরে চলে আসি 7। একটি ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে যে ইনপুট নিয়ে সার্ভারে পাঠায় সেটাকে রিকোয়েস্ট বলা হয়। কি বলা হয়? রিকোয়েস্ট। হ্যাঁ, এগুলো মুখস্থ একটু করে রাখেন। তারপরে রফিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরি HTML কোড লিখে ওয়েবসাইটটি তৈরি করে ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। লাইন মানে কি? এরকম লাইন মানে কি স্যার? লাইন মানে কি? টেবিলের এরকম দাগগুলো দেখাচ্ছে না। দাগগুলো না দেখার কারণে তুমি বর্ডার দাও নেই। কি দাও নেই? বর্ডার দাও নেই। তার মানে বর্ডারের ভ্যালু তুমি 0 করে রাখছো। বর্ডার ভ্যালু 0 করলে তো হবে না, বর্ডার 1 2 বা এগুলো দিতে হয়। তার মানে টেবিল বর্ডার এলাইন তো না, বর্ডার নো কোনো হয় না, 0 1 দিয়ে হয়, ক্যাপশন না। তাহলে কার আনসার হচ্ছে বর্ডার 0 দেওয়া আছে, এটা আনসার। হ্যাঁ ওকে, এরপর আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি, তোমাদের একটু দেখে নাও, কাজে লাগবে। হ্যাঁ, এই কষ্টটা একদিন দেখবা যে এই কষ্টের ফলটা পাবা। প্রতিপক্ষে ওয়েবসাইট পাবলিশিং করার জন্য ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ হচ্ছে 4টা। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা, ভাড়া বিনিময়ে নির্দিষ্ট সার্ভে তথ্য রাখা বা জমা করা, সার্চ ইঞ্জিনে সাবমিশন করা। তার মধ্যে ওয়েব হোস্টিং, এটাকে বলে ভাড়া বিনিময়ে নির্দিষ্ট সার্ভে জমা রাখা বা ওয়েব হোস্টিং করা। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা, হাইপারলিংক করা না, হাইপারলিংকের সাথে যুক্ত নাই। উত্তর হচ্ছে 1 এবং 2। এটা হচ্ছে তোমার ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ, রাইট? এরপর যেটা বলছে, ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার জন্য অবশ্যই লিংক করতে হবে, আর লিংক করার ট্যাগ হচ্ছে এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এ। এরপর চ্যাটিং গ্রুপ এসএমএস, আমি তো বলছি পাগলা টু পাগলি, যদি পি টু পি হয় তাহলে সেটার নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স। সেটার নাম কি? হাফ ডুপ্লেক্স। যদি দুইজনের মধ্যে অর্থাৎ সিঙ্গেল এসএমএস প্রেরণ হয় সেটার নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স। যাবে দেন আসবে, তুমি বলো ওগো, সে বলবে হাই, রাইট, তার মানে এটা হাফ ডুপ্লেক্স।
এখন তুমি যদি গ্রুপে এসএমএস সেন্ড করো অনেকগুলো দেখবে, তার মানে কি গ্রুপ এসএমএস এটা হচ্ছে নির্দিষ্ট কয়েকজন বন্ধু, কয়েকজন হলে সেটা হচ্ছে মাল্টিকাস্ট, তাহলে এটার আনসার হচ্ছে মাল্টিকাস্ট। ওকে, ইন্টারনেটে প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা শুরু হয় কোন প্রজন্মে? আমি একটু আগে বলে আসছি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন থেকে ইন্টারনেট ভিত্তিক প্রোটোকল ব্যবহৃত হয়, অর্থাৎ আইপি ব্যবহৃত হয়। ওকে, তাহলে এটা চতুর্থ প্রজন্ম। হ্যাঁ, ওকে। তারপরে শোনো, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। আরে পাগলি, বাস্তবায়ন বলছে, বাস্তবায়ন মানে যে গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে? সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট নর এবং ন্যান্ড হয়, তাহলে কার্ড আনসার শুধু নর গেট, শুধু নর গেট, নর ন্যান্ড দুটোই হয় কিন্তু ন্যান্ড নাই, তাহলে শুধু নর গেট। আশা করি বুঝছি। ওকে, এবারকার প্রশ্ন বলছে উদ্দীপকে ওয়াই এর মান কত? তাহলে এদিক দিয়ে ঢুকছে এ, এদিক দিয়ে ঢুকছে 0, এটার কাজ হচ্ছে এক্সক্লুসিভ, আর গোলটার কাজ হচ্ছে বার। এটা সমান আমরা জানি এ আর বি যদি ধরতাম, এ এক্সক্লুসিভ আর বি হোল বার সমান এবার বি বার প্লাস এ বি হয়, তাহলে এখানে এ বার বি বার মানে 0 উল্টা কি 1 প্লাস এ বি, এ বি তো হচ্ছে 0ই, তাহলে এটা গুণ করা মানে 0, আর এ বার কে এবার, কার্ড আনসার হচ্ছে এবার। আশা করি বুঝছি। ওকে, এরপর চলে আসি উদ্দীপকে ইনপুট 0 পরিবর্তে বি হলে আউটপুট কোনটি হবে? তাহলে হবে বি হলে কি 0 জায়গায় বি বসে দাও শুধু, আর একটা উপর বার, তাহলে এক্সক্লুসিভ আর বি হোল বার, এটা আনসার। 0 জায়গায় শুধু বি বসিয়ে দিবা। 31 সংখ্যাটি 2's কমপ্লিমেন্ট মান। আরে পাগলি, 31 এর বাইনারি মান ভাবো, তাহলে হচ্ছে 16। 31 এর বাইনারি মান আগে বের করো, ক্যালকুলেটরও বের করতে পারবা। 16 8 24 4 28 আর 2 30, একে 31, 5টা 1 হয়। অপশন কয় ডিজিট? 8 ডিজিট, তাহলে এখানে আরো 3টা শূন্য দাও। 2 এর পরিপূরক বলছে মানে একবারে শেষে 1টা ঠিক রাখবা, শেষে 1 ঠিক রেখে বাকিটা রুলটা দিয়ে দিবা, উত্তর শেষ। তার মানে 111 4টা 01 কত আছে? 111 4টা 01, 111 4টা 01, 111 4টা 01 ঘ। এখন যদি একের পরিপূরক বলতো তাহলে এই শেষের 1টা ঠিক রাখতা না, ওটারও উল্টা দিতা, তাহলে একের পরিপূরক হয়ে যায়। 2 এর পরিপূরক মানে শেষে একটা 1 ঠিক রেখে বাকিগুলো উল্টা দিবা, এনাফ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এইরকম থাকতো তখন আমি কি করতাম? আমি বলছি শেষের 1 ঠিক রাখো, এই যে শেষে 1 এতটুকু, পাশে কি থাকে থাকবে দেখবো না, বাকিটার উল্টা। তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, শেষ। 2 এর পরিপূরক কত ক্রিটিক্যাল করে করা যায়, এইভাবে করবা দ্রুত। তারপরে চলে এসো এত এর সমকক্ষ মান, তার মানে এটা হচ্ছে 3 বিট 3 বিট 3 বিট, তাহলে 2 5 7, 2 5 7 কি আছে? ও 1 5 7, এটা ভুল বলছি, এটা আরেকটা 0 বাড়বে। হ্যাঁ, এক কি ভুল করতেছি, সরি দুঃখিত। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, তাহলে 1 3 7 আছে, রাইট। এখন আসি আমরা হেক্সাতে ভাববো, হেক্সা হচ্ছে 4 বিট, 4 বিট হলে কি 4 মানে 15 মানে এফ, এটা হচ্ছে 5, 5f আছে, রাইট। এখন আমরা ডেসিমেল ভাববো, 5 16 80 15 95, 95 আছে, রাইট, তিনোটাই। তার মানে এর কার্ড আনসার হচ্ছে তিনোটাই। তোমরা ক্যালকুলেটরে চেক দিবা। হ্যাঁ, ওকে। তারপর এসো, এটা বলছে এবি প্লাস বিসি এর দ্বৈত পূরক। দ্বৈত পূরক মানে আমি যদি একটা দেই তাহলে একটা পূরক, আরেকটা দেই দুইটা পূরক, দুইটা পূরককে বলে দ্বৈত পূরক। তাহলে এখানে বলছে এবি প্লাস বিসির দ্বৈত পূরক, একটা পূরক দুইটা পূরক, তাহলে একটা পূরক দুইটা পূরক কোথায় আছে? গ, কার্ড আনসার হচ্ছে গ। দেখছো কত মজার অঙ্ক? হ্যাঁ, কঠিন না, কঠিন ভাববা না। এরপর আসো, মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, এটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। বৈজ্ঞানিক মাকসাদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? তাহলে এটা হচ্ছে পাট এবং রাবার, পাট এবং রাবার, তাহলে এটা হবে পাট। এটা আমি নিবন্ধন পরীক্ষাও দিছি, এই কোশ্চেনটার উত্তর পরীক্ষা আসছিল। হ্যাঁ, পাট এবং রাবারের ক্ষেত্রে। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তে আবার চলে আসবে রি ইনফরমেশন, তার মানে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং এটা। হ্যাঁ, রি মানে পুনরায়, রাইট। তারপরে চলে আসি যেটা বলছে শেষ, এই কোশ্চেনে বলছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ব্যাখ্যা তথ্য সংবলিত গবেষণা সংরক্ষণ এই ধরনের কাজগুলো করে বায়ো ইনফরমেটিক্স। আমার শীটটাতে আছে, দেখে নিবা। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার সরাসরি সংযোগ থাকে? তাহলে এটা যদি একটা টপোলজি হয়, আমি 4টা নোট ধরলাম, তাহলে এটার সাথে এটা, 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 তার মানে কোন টপোলজি হলো? নিশ্চিত মেশ টপোলজি। সেক্ষেত্রে অলরেডি আমরা 23টা শেষ করছি, আর 2টা প্রশ্নই আছে। এই 2টা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি, একটু দেখি যারা আছেন একটু দ্রুত আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। 23 এবং 24, 24 এবং 25 দিয়ে আজকে আমরা লাইভ সেশনটা শেষ করতে যাব। যারা যুক্ত আছে দ্রুত, এত কষ্ট করলাম তোমাদের জন্য। হ্যাঁ,
খারাপ লাগলে করার কিছু নাই, আমি একটু সময় দিলাম না, কারণ অলরেডি অনেকটা সময় চলে গেছে। 24-25 দুইটা তোমাদের জন্য থাকলো কাজ, দ্রুত একটু জানাবা। আমার অনেক পানি পিপাসা লাগছে জানো, এই যে ক্লাস নিচ্ছি টায়ার্ড লাগতেছে, তারপর আমি জোরপূর্বক তোমাদের ক্লাসটা নিচ্ছি। এই 24 দ্রুত দ্রুত, সরি 24-25 একটু দ্রুত আমরা করব। আমাকে 24-এর উত্তর কারা কারা করছেন? জিলহাতুল ইসলাম করছেন 24-এর খ, 25-এর খ, 24-এর খ, 25-এর খ। দেখি, ও 25-এর তো একটু দেখতে পাচ্ছে না, না এটাই সমস্যা। ওকে, 24-এর খ, 25-এর খ গেল। আর কারা কারা আসছি? লিটন 24-এর খ দিচ্ছেন আমাদের সাথে। আব্দুল সাদিদ উত্তর করছেন 24-এর খ, 25-এর খ। আর কারা আসছি দ্রুত উত্তর করে দেই। হ্যাঁ, আনিকে আমাদের কাছে উত্তর করছেন 24-এর খ। আমরা অনেকক্ষণ সময় ধরে আজকে ক্লাসটা করিলাম। আগামী ক্লাসগুলোতে যুক্ত অবশ্যই থাকবা। হ্যাঁ, সেগুলো 2-4টা ক্লাস যদি এইভাবে থাকো না, দেখবা এমসিকিউ সব পানি পানি, এক্সট্রা করে তোমার বইয়ে পড়তে হবে না। কেননা কানে শোনা এবং চোখে দেখা দুইটাই একবারে আসতেছে, এবং ব্যাখ্যা নেওয়া, তুমি যে জিনিসটা বুঝো না, ব্যাখ্যা নিতে পারতেছো না, সেটাও কিন্তু তোমার কানে যাচ্ছে। এর জন্য অবশ্যই লাইভ ক্লাসগুলোতে যুক্ত থাকবা। ওকে, প্রিন্সি করছেন। ওকে, সবাই যেহেতু খাওয়া করতেছে আমি একটু বলি, এটা একটা তার, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। হ্যাঁ, আর ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরে অংশটার নাম হচ্ছে কোর, তার উপরে থাকে ক্লাডিং, তার উপরে থাকে জ্যাকেট। তার বলছে কোর, উপরের উদ্দীপকে কোরকে ঘিরে যে অংশটা থাকে সেটা ক্লাডিং। ক্লাডিং হচ্ছে কি, কাচের তৈরি একটা আবরণ। হ্যাঁ, এরকম। তারপরে এসে উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন অংশে, প্রযোজ্য বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি পাঠায়। অবশ্যই ফাইবার অপটিক কেবল বিভিন্ন তরঙ্গের আলোকরশ্মি পাঠিয়ে থাকে স্বল্প দূরত্বে, হাই স্পিডে ব্যবহৃত। না রে পাগলি, এটা তো স্বল্প দূরত্বের জন্য না, এটা অনেক বেশি দূরত্বের জন্য, রাইট। এতে ব্যবহৃত প্রযুক্তিটি সহজ সুলভ হয়ে উঠেছে। এর ফলে আমরা কি সহজে এক দেশের সাথে অন্য দেশের সংযোগ স্থাপন করতে পারতেছি, আর সংযোগ স্থাপনের কারণে দ্রুত এক দেশ থেকে অন্য দেশের ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতেছি, অর্থাৎ বিশ্বগ্রামে পরিণত করতে পারতেছি। তার মানে এতে প্রযুক্তিটা কি করছে, অনেক সহজ করছে এবং সুলভ হয়ে গেছে। তাহলে উত্তর হবে 1 এবং 3। 1 এবং 3 মানে খ। যারা খ খ উত্তর করছেন সবার উত্তর ঠিক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবার প্রতি ভালোবাসা থাকবে আমার। দেখা হবে আগামী নতুন কোনো ক্লাসে। তবে ক্লাস কেমন লাগলো সর্বশেষ তোমাদের কাছে একটু অপিনিয়ন নিব, আর আগামী ক্লাসগুলো করবো কিনা। আরেকটা জিনিস বলে দিই প্রিয় শিক্ষার্থী, চাইলে তোমরা আমাদের অনেকগুলো ক্লাস সেখানে পাওয়ার এই ইউটিউব চ্যানেলটাতে একটু দেখে নিও, তুহিন টিচিং হোম। এইটা একটু সার্চ দিয়ে একটু সেভ করে রাখো। এই ক্লাসগুলো ধারাবাহিক ওখানে পেয়ে যাবা, প্লে লিস্ট করা থাকবে, সুন্দর করে আমি সাজিয়ে রেখে দেবো। হ্যাঁ, এইরকম তুহিন টিচিং হোম, একটু সুন্দর করে দেখে নিবা। হইলো না, তারপরে এটাই আমাদের ইউটিউব দেওয়া আছে। ওকে, সেক্ষেত্রে ক্লাস কেমন লাগলো একটু দ্রুত জানাও। হ্যাঁ, তোমাদের ভালোবাসা নিয়ে আমরা আজকে বিদায় নিব, বেশি কথা বলবো না। ওকে, আমাদের সাথে যুক্ত হয়ে আব্দুল সাদিক বলেন কয়টায় ক্লাস শুরু হবে স্যার? হ্যাঁ, আগামী ক্লাস শুরু হইতে পারে রাত 8টা কি 8:30টায়। আগামী কালকে আমরা 8:30টার মধ্যে ক্লাস নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওকে। তারপর রনি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে, ধন্যবাদ। আমাদের সাথে নন্দিনী মোহন্ত বৃষ্টি যুক্ত হয়ে গেছেন, ক্লাস অনেক ভালো ছিল স্যার, ধন্যবাদ। তাহলে শেয়ার দিতে ভুলবো না, অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে থাকবো। হ্যাঁ, রাইট। আমাদের সাথে আহাদ যুক্ত হয়ে বলেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আহাদ আমাদের সাথে যুক্ত থেকে ক্লাস করার জন্য। এরপর আর কারা যুক্ত আছে একটু দ্রুত জানিয়ে দিই, এবং ক্লাস করি উপকার তোমাদের কতটুকু হচ্ছে একটু বলবেন। হ্যাঁ, তোমাদের জন্য এই যে ঘামাই গেছি, এই ঘামিয়ে যাওয়ার পরও তোমাদের জন্য আমি কষ্ট করে হলে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করো, এটাই আমার কামনা থাকবে। শাহজালাল ইসলাম বলেন ভালো, ধন্যবাদ। আমাদের সাথে সাদিক, আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার, ধন্যবাদ।
আর কারা যুক্ত আছে শুনি একটু তোমাদের মনের ভালোবাসার কথাগুলো। ভালো লাগে তোমাদের কথাগুলো শুনতে আমার। হয়তো অনেক কষ্টে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তারপর দিন শেষে স্টুডেন্ট ভালো করতেছে, এটা আমার ভালো লাগে অনেক। হ্যাঁ, ওকে। আমাদের তুহিন টিচিং হোমের বিদায় অলরেডি 14 তারিখে হয়ে গেছে। এখন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের ক্লাসগুলো ফ্রি চলবে, তোমরা অবশ্যই অবশ্যই যুক্ত থাকবা সবাই যারা যুক্ত আছেন। তারপর আনিকা, জি স্যার ভালো লাগে, ধন্যবাদ। এরপর আর যারা আসছি, ওকে। আর প্রিন্সি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। এত মেসেজ দিলে তো স্যার ভালো লাগবে না। এরপর গুড গুড গুড। তারপর জিলহাতুল, ভালোই ছিল ক্লাসটা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জিলহাতুল। ওকে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসগুলো অবশ্যই অবশ্যই যুক্ত থাকবো এবং ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে থাকবো। হ্যাঁ, ওকে। আর এই ক্লাসগুলো শেয়ার দিলে কি সুবিধা হয়, আমার এখান থেকে কোনো আর্নিং হয় এমনটা না, লাইভ কোনো কন্টেন্ট না, জাস্ট এটা ফ্রি। আর আমি যদি রেকর্ডেড একটা ক্লাসও সেন্ড করি সেখান থেকে আর্নিং পাবো, বাট ছবি পোস্ট করলেও পাই, তবে এই লাইভ থেকে পাবো না। এটা কেন আমি তারপর করতেছি, তোমাদের রেসপন্স গুলো ভালো মতো নেওয়ার জন্য। এবং তুমি চাইলে তোমার বন্ধু বান্ধবীদের পাশে নিয়ে ক্লাসগুলোতে যুক্ত থাকতে পারো। আমি আশা করব আগামী ক্লাসগুলোতে একাই না থেকে প্রিয় বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে যুক্ত থাকবে এবং লাইভটা শুরু হওয়া মাত্র নিজের প্রোফাইলে একটু করে শেয়ার দিবা। প্রয়োজন হলে ক্লাস শেষে, তোমার বোঝা শেষ হলে টাইমলাইন থেকে ডিলিট করে দিতে পারো, তবে ক্লাসের শুরুতে অবশ্যই অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবা। সবার প্রতি অনেক ভালোবাসা থাকবে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আরো থাকবেন, এটাই কামনা থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।